মেরু এবার ঘুরে মেহরাবের চোখের দিকে তাকালো। খুব শীতল ঠান্ডা চাহনি, যার মাঝে কোনো দ্বিধা নেই, না আছে অন্য কিছু, শুধু আছে একরাশ অভিমানী টলমলে অশ্রু। মেহরাব মুচকি হেসে মেরুর গালে হাত রাখল। খুব কষ্ট পেয়েছ? আমি তো কষ্ট দিতে চাইনি। আমি তো তোমার অভিমানী মুখশ্রী দর্শন করতে চেয়েছি। আমি তোমার এই অশ্রুর অপরাধী হতে চাইনি। আমি কি তবে আমার ইচ্ছেকে মূল্যায়ন করে তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি? আমি ভয় পেয়ে গেছিলাম, কখনো আপনার থেকে এইভাবে রুড বিহেভ পাইনি, তাই মেনে নিতে কষ্ট হচ্ছিল। মেহের মাম্মামের কথা খুব মনে পড়ছে, আমার মামুটাকেও খুব মিস করছি। অ্যাগেইন সরি। প্লিজ, তুমি এভাবে কাঁদলে যে আমার এই বুকের ধারকান বেড়ে যায়, খুব যন্ত্রণা অনুভব হয়। প্লিজ ডোন্ট ক্রাই। আচ্ছা কাঁদবো না। এখন বলুন, আমার তো অভিমানের পাহাড় ভেঙে গিয়েছে, তাহলে শুধু শুধু কেন রুড বিহেভ করলেন? কই আদর সোহাগে তো জড়ালেন না? ওরে দুষ্টু, তুমি দেখি ভালোই চান্স নিতে পারো। এখন খুব ইচ্ছে আদর পেতে, তাই না? আচ্ছা, আমার কোনো সমস্যা নেই। আজ আমাদের ফুলসজ্জার রাত, আমি তোমাকে আমার রঙে রঙিন করতে পারি যদি তুমি। ইস, আসছে, একদম কাছে আসবেন না, যান দূরে সরুন। ইস, কি ঘামের গন্ধ, আমার নাক ঝলসে যাচ্ছে। ওয়াক। মেরুর কথাতে যেন মেহরাব আকাশ থেকে পড়ল। এই মেয়ে সবসময় রোম্যান্টিক মুডকে 13টা না বাজিয়ে থাকতেই পারে না। কি বললাম আর কি শুনলো। মেরু আর চোখ মেহরাবের ফেস রিয়াকশন দেখছে। মেহরাব এবার নিজে সেন্টু গেঞ্জিটা টেনে আবার দিয়ে শুকে দেখছে, না তার শরীর থেকে তো কোনো দুর্গন্ধ আসছে না। তাহলে কি মেরু মজা নিচ্ছে? মিথ্যে বলছে, তাকে বোকা বানিয়েছে। মেহরাব এবার কটাক্ষ করে বলল, আমাকে বোকা বানাচ্ছ? আমি তো মাত্রই শাওয়ার শেষ করে আসলাম। আসলে গন্ধটা আমার থেকে নয়, তোমার থেকে আসছে। ছি, সারাদিন একই পোশাক পরে আছো, আবার চেঞ্জও করনি। এখন তো দেখছি তোমার আশেপাশে থাকাটাই আমার জন্য খুব মারাত্মক। মেহরাব নাক কুচকে নাক রুমে ধরে ভিতরে চলে গেল। এদিকে মেরু হাঁ করে আবার নাক মুখ কুচকে রেগে সেও পিছন পিছন গেল। কি বললেন আপনি? আমার গায়ে থেকে দুর্গন্ধ আসছে? আপনি জানেন আমি কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করি? সবচেয়ে দামি ব্র্যান্ডের ইউজ করি, বুঝলেন? ও আচ্ছা, তা কী কী পারফিউম ইউজ করো শুনি? এত দামি ব্র্যান্ডের ইউজ করেও দেখছি তোমার শরীর থেকে ডিম পচা গন্ধ আসছে। ইস, মনে হচ্ছে এটা বাসর ঘর নয়, কোনো ডিম পচা লয়ে চলে এসেছি। মেরু রাগে যেন ফেটে যাবে। মেহরাব এবার ভালো করে মজা নিচ্ছে, ভিতরে ভিতরে খুব আনন্দ পাচ্ছে, কিন্তু ওপরে এমন ভাব দেখাচ্ছে যেন সত্যিই মেরুর গা থেকে দুর্গন্ধ আসছে। চুপ করুন বাদর মশাই, একদম আরেকবার কথা বললে মুখ সেলাই করে দিব। আমার শরীর থেকে গন্ধ আসছে কই? আমি তো পাচ্ছি না। আপনার শরীর থেকে দুর্গন্ধ আসছে। আমি ভিভালা জুসি, গোল্ড কাউটার, শ্যানেল কোকো, মেরি মিউসলি, আরো 2টা আছে পারফিউম ব্যবহার করি, আর আপনি বলছেন কিনা? আপনার সাথে এক ঘরে থাকবই না, আমি চললুম মামির কাছে। মেরু ধপধপ পা ফেলে দরজার কাছে যেতেই মেহরাব হাত ধরে টেনে দেওয়ালে আটকে দেয়। মেরু পিটপিট করে চেয়ে হাত ছাড়াবার চেষ্টা করে। ছাড়ুন আমায়, আমি আর এক মুহূর্তের জন্য আপনার সাথে এখানে থাকবো না। আমার শরীর থেকে গন্ধ, তো আমাকে এইভাবে ধরে রেখেছেন কেন? যান না ওই শাকচুন্নি রাত্রির কাছে যান, যার শরীর থেকে গোলাপের ন্যায় সুগন্ধি পাওয়া যায়। মেরু ভ্যান করে কথাটা বলল। আমাকে আটকালেন কেন? আমি যেই পচা ডিম ভূতনিকেই চাই। আমার আবার সুগন্ধিতে অ্যালার্জি আছে, তাই দুর্গন্ধ এই শরীরের সুবাস পেতেই নেশায় আটকে যাই। আমার ওসব সুগন্ধি লাগবে না, তুমি থাকলেই হবে। ঢং দেখে বাঁচি না, যখন যা মন চাইবে তাই বলবেন। আমার বুঝি খারাপ লাগে না? মেরু একটু অভিমানী সুরে বলল। কে আগে শুরু করেছিল, আমি না তুমি? তুমি যখন বলেছিলে তার বেলায়। আমি তো মজা করে বলেছি, উল্টো আপনি আমাকে যা নয় তাই বলছেন। তাই তাহলে আদর করে দেই। কি আদর? দেখতে থাকো। বলে মেরু ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। মেরু আবেশে চোখ বুজে নিল, কিন্তু সাড়া দিল না। 2 মিনিট পর মেহরাব ছেড়ে দিয়ে মেরুকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোতে থাকে। তারপর বিছানায় মেরুকে বসিয়ে দিয়ে নিজে দায়িত্ব নিয়ে মেরুর গয়নাগুলো খুলতে থাকে। একে একে সব খুলে দিয়ে মেহরাব ওর আলমারি থেকে হাতে করে একটি শাড়ি নিয়ে আসলো। এসে মেরুর সামনে দাঁড়িয়ে বলল, এগুলো চেঞ্জ করে এটা পরে এসো। মেরু একবার হাতের দিকে চেয়ে আবার মুখের পানে চাইল। বুঝতে পারল না যে এটা শাড়ি, কিন্তু মাথাতে আসছে না সে কি করে পরবে।
সে তো শাড়ি পরা শেখেনি বা কখনো নিজে পরেনি, এখন কি হবে? কি হলো? এভাবে চেয়ে থেকে কি দেখছো? নাও ধরো। সারাদিন এটা পরে হয়তো তোমার খুব খারাপ লাগছে, গরম লাগছে, আমার সামান্য পাঞ্জাবিতে শ্বাস রুদ্ধ হয়ে যাবার মতো অবস্থা হয়েছে, আর তুমি কিনা এখনো এটা পরে আছো? কি করে? যাও তাড়াতাড়ি পাল্টে নাও। মেহের, আমি তো শাড়ি পরতে পারি না। খুব অসহায় একটা ফেস করে বলল কথাটা। মেহরাব হয়তো আগে থেকেই বুঝতে পারছে, তাই মুচকি হেসে বলল, কোনো সমস্যা নেই, তোমার বর থাকতে এত ভাবতে হয় নাকি? ভালোই হয়েছে তুমি শাড়ি পরতে পারো না, আমার জন্য সুবিধা হয়েছে। আজ থেকে রোজ তোমাকে আমি শাড়ি পরিয়ে দিব, সাথে দুষ্টু মিষ্টি রোমাঞ্চ করে নেব, কি বলো? দুই ভুরু নাড়িয়ে মেরু হয়তো একটু লজ্জা পেয়েছে, কিন্তু তা প্রকাশ করলো না। মেরু বসা থেকে উঠে দাঁড়ালো। মেহরাব ভেবেছে হয়তো ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে ব্লাউজ পেটিকোট পরে আসবে, কিন্তু মেহরাবের সব ভাবনায় এক বালতি পানি ঢেলে মেহরাবের সামনেই ভারী শাড়িটা পুরো খুলে ফেলল। মেহরাব বড় বড় চোখ করে মেরুর দিকেই চেয়ে আছে। শুকনো গলায় কয়েকবার শুকনো ঢোক গিলল, শুষ্ক ঠোঁট জোড়া জিহ্বা দিয়ে ভিজিয়ে নিল। বুকের মাঝে হাতুড়ি পেটা করছে। তার সামনে উজ্জ্বল ফর্সা শরীরে স্বয়ং মেরু পেট নাভি বের করে দাঁড়িয়ে আছে। এতে যেন মেহরাবের পুরো চেন্সলেস হয়ে যাবার মতো অবস্থা। তবুও খুব কষ্টে নিজেকে কন্ট্রোল করে চোখ নামিয়ে নিল। মেরু এবার মেহরাবের সামনে এসে বলল, কি হলো আপনার? এইভাবে অপরাধীর মতো মাথা নিচু করে আছেন কেন? নিন, পরিয়ে দিন। তুমি কি লজ্জা শরমের মাথা খেয়ে নিয়েছো? একটা প্রাপ্ত পুরুষের সামনে এভাবে দাঁড়িয়ে আছো, তোমার ভয় করছে না? মেহরাবের কথা শুনে মেরু একটু অবাকই হলো। কেন? আমার ভয় করবে কেন? আমি তো বিন পুরুষের সামনে দাঁড়িয়ে রইনি, আমি তো আমার বরের সামনে দাঁড়িয়ে আছি। আর সে ভালো করে জানে আমার শরম নেই, আমি বেশরম মাইয়া। তাও ঠিক, কিন্তু তুমি মেরুন আমাকে ঘায়েল করে দিবে। আজ মনে হচ্ছে নিজেকে কন্ট্রোলে রাখা দায় হয়ে যাবে। আমি রাজি, আমার কোনো সমস্যা নেই। মেরু মুখ টিপে হাসছে। মেহরাব তা খেয়াল করলো না। মাথাটা উঁচু পর্যন্ত সে করলো না, নিচের দিকে রেখেই মেরু কোমরে শাড়ি গুজে দিচ্ছে। এদিকে মেরু মেহরাবের প্রতিটা আঙুলের স্পর্শকে উপলব্ধি করছে। কেমন এক শিহরণ জাগিয়ে দিচ্ছে সমস্ত শরীরে। ইচ্ছে করছে মেহরাবের মাঝে ডুবে যেতে। মেরুর ভাবনার মাঝেই মেহরাব বলে উঠল, শেষ। মেরুর ধ্যান ভাঙল। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? কই, সে তো আলাপই পেল না। কখন শেষ হলো? মানে? না মানে কিছু না। আচ্ছা, আপনি শিখলেন কি করে এত সুন্দর করে শাড়ি পরাতে? আমার মনের ভিতর এক রূপকন্যা আছে, তার জন্য শিখতে হয়েছে। রোজ তাকে যেন আমি সাজাতে পারি, তাই সব কিছু ইউটিউবে দেখে শিখে নিয়েছি, বুঝলে? সেই রূপকন্যা নিশ্চয়ই আমি। তোমাকে বলেছে? তার মানে আমি নই? হ্যাঁ, আপনি অন্য মেয়েকে মনের মাঝে জায়গা দিয়ে বসে আছেন। তাহলে আমাকে কেন ঠকালেন? আমি আবার কখন তোমায় ঠকালাম? আমি তো তোমাকে বিয়ে করে বউ করে ঘরে আনলাম। চুপ করুন, একদম কথা বলবেন না, নয়তো আপনার বুক ছিঁড়ে হৃদয় বের করে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দেব। আর ওই নীল চোখ দুটি উঠিয়ে গরম পানিতে সিদ্ধ করে জীবাণু মুক্ত করব। তোমার মতো বউ যেন কারো কপালে না জোটে। তার মানে আমি খারাপ, এটা বোঝাচ্ছেন? তা কখন বললাম? গড হেল্প মি। এবার তো চলুন মিস রাত্রি বিলাস, ওপস, রাস্তা বিলাস করব, আসুন। আমার বাসর? আমি এখন রাত বিলাসে যাব না, আমি এখন বাসর করব। মেরুন, বাচ্চামো করো না। আমি বাসর করব। মেহরাব এবার মেরুকে দু হাতে পাঁচা কোলে নিয়ে হেঁটে চলল আস্তে ধীরে। আর এদিকে মেরু গুনগুন করে বলেই যাচ্ছে, আমার বাসর, আমার মধুর রাত, মেহের আমার ফুলসজ্জা, সব জলে গেল গো। স্টপ ইয়োর ক্রাই, আর একবার এমন করলে ফেলে দিব বলে দিলাম। আপনি একটা বজ্জাত স্যার, হনুমান। কখনো বিয়ে হবে না আপনার। একটা পেতনি জুটবে আপনার কপালে, রাম, ছাগল, বাদর, হনুমান, অসভ্য লুচু বেটা। আমার বিয়ে অলরেডি হয়ে গিয়েছে। আমি পেতনি নামক আর ভূতনিকে পেয়ে গেছি বউ হিসেবে, সো আমার আর লাগবে না। আর তুমি আমার এগুলোর ফিমেল ভার্সন, সো চুইট। বলে মেহরাব তার ঠোঁট বেঁকে হাসি দিল। মেরু এক মনে সেই হাসির দিকে অপালকভাবে চেয়ে রইল। অজান্তে নিজেও হেসে দিয়ে বুকে মাথা রাখল। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। দুজন দম্পতি একে অপরের হাত ধরে এগিয়ে চলেছে। জনমানবহীন শূন্য রাস্তায় তারা ছাড়া হয়তো কেউ নেই। দূর দিগন্ত থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দটা কান অব্দি ভেসে আসছে। ঠান্ডা হাওয়ায় শরীরে কেমন ছমছমে করে তুলছে। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের হলদে আলোয় যেন দুজনকে আরো মোহনীয় করে তুলল।
গায়ের বরণ এখন সাদাটে থেকে হলদে রূপ নিয়েছে। হাতের ভাঁজে হাত রেখে মেরু মেহরাবের কাঁধে মাথা ঠেকিয়ে দুজন হেসে হেসে গল্প করে চলেছে। কেউ যদি দেখতে পেত তাহলে অবশ্যই বলতো এরাই হয়তো পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি। ভালোবাসা কাকে বলে হয়তো ওদের থেকে জেনে নিত। কি অপরূপ দৃশ্য, হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো। মেহের, আপনাকে আমার কিছু বলার আছে। আমি আপনাকে কিছু জানাতে চাই। বলো, কি বলবে? মেরু একটু ইতস্তত করলো, পরক্ষণে নিজের অধরকে জিহবা দিয়ে ভিজিয়ে বলতে লাগলো, 5 থেকে 6 বছরের আগের এক কাহিনী। একটি মেয়ে তার পরিবার ছেড়ে পাড়ি দিয়েছিল বাহিরের কান্ট্রিতে। মেয়েটি বলতে গেলে স্বপ্ন ছিল অনেক। সে বিদেশে পড়াশোনা করে বড় এক ডাক্তার হবে। তার বাবা মা রাজি ছিল না, কিন্তু পরক্ষণে রাজি হতে হলো মেয়ের স্বপ্নকে সত্যি করবার জন্য। মেয়েটির বাবা তার ছোট্ট মেয়েটিকে নিয়ে দেশেই রয়ে গেল। বড় মেয়েকে আর তার ওয়াইফকে সে বিদেশে পাঠিয়ে দিল। ছোট্ট মেয়েটি তার আপনিকে জড়িয়ে কত কেঁদেছিল, সেই মুহূর্তটা অনুভূতি দিয়েও বোঝানো যাবে না। কে জানতো সেই দেখাটাই তার বোনের সাথে শেষ দেখা ছিল। পাড়ি দিল মা মেয়ে, আমেরিকার এক নামি দামি ভার্সিটিতে ভর্তি হলো। মেয়েটি ছিল শান্ত স্বভাবের, চোখে চশমা, মাথায় তেল আর সবসময় 3 পিস পরে থাকতো। ওয়েস্টার্ন ড্রেস মেয়েটির পছন্দ ছিল না। এইভাবেই রেগুলার ভার্সিটি যাতায়াত করত। এই নিয়ে অনেকে অনেক বাজে বাজে বিহেভ করত, কিন্তু মেয়েটি তা পাত্তা দিত না। একদিন নাকি মেয়েটির সামনে এক রাজকুমার এসে দাঁড়ালো। প্রথম দেখাতেই যেন প্রেমে পড়ে গেল। আস্তে আস্তে যত দিন যাচ্ছে ততই যেন ছেলেটির প্রতি মেয়েটির ভালোবাসা জন্ম নিল। একদিন হুট করে সেই ছেলেটি মেয়েটির দিকে বন্ধুত্বের হাত বাড়ালো। মেয়েটির মনে হয়েছিল সে আকাশের চন্দ্রকে নিজের হাতের মুঠোয় পেয়েছে। খুব খুশি হয়ে হাতে হাত মেলালো। বাড়িতে এসে তার মাকে জড়িয়ে কত গল্প স্বল্প জুড়িয়ে দিল ছেলেটিকে নিয়ে। এইভাবেই চলতে লাগলো প্রায় মাসখানেক। আস্তে আস্তে মেয়েটি খুব দুর্বল হয়ে পড়েছে, ভালোবাসতে শুরু করেছে। ছেলেটি হয়তো বুঝতে পেরেছিল, কিন্তু কিছু বলেনি। যখন মেয়েটি আগ বাড়িয়ে সেই ছেলেটিকে প্রপোজ করলো, তখন ছেলেটি নাকচ করে দিল। ছেলেটি নাকি বন্ধুর চোখেই দেখে এসেছে, বন্ধু হয়েই সবসময় আশেপাশে থেকেছে। কিন্তু মেয়েটি ভুল ধারণা নিয়ে ছেলেটিকে মন দিয়ে বসেছে। ছেলেটির কেয়ারিং, ছোটখাটো রাগ, অভিমান সবকিছুই যেন মেয়েটিকে পাগল করে ছাড়লো। যেই দিন মেয়েটিকে ছেলেটি না করলো, সেদিন মেয়েটি খুব করে কেঁদেছিল। বাড়িতে এসে পাগলের মতো বিহেভিয়ার করছিল। তার স্বপ্ন ভেঙে গিয়েছে, তার অবুঝ মনকে ভেঙে দিয়েছে, তার আবেগকে দুমড়ে মুচড়ে দিয়েছে। এটা মেয়েটি সহ্য করতে পারেনি। সেই দিন খুব জোর করেছিল তাকে ভালোবাসতে, কিন্তু ছেলেটি অনেকবার না করার পরেও যখন মেয়েটি শুনল না, তখন ছেলেটি সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। দিনের পর দিন ছেলেটির ফোন, ইমোতে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে কোনো কিছুই বাদ রাখেনি যেখানে মেয়েটি খোঁজেনি। এইভাবে আস্তে আস্তে মেয়েটি অসুস্থ হয়ে পড়ল। ভার্সিটিতে ছেলেটি আর আসেনি। একদিন ছেলেটির এক বন্ধু থেকে ঠিকানা নিয়ে মেয়েটি তার বাড়িতে গেল। সেই দিনটাই ছিল মেয়েটির সবচেয়ে মুমহর্ষকর দিন। মেরু এতটুকু বলেই থামলো। মেরুর চোখ টলমল করছে, যে কোনো সময় চোখ বেয়ে অস্ত্রগুলো মাটিতে পড়বে। মেহরাব চুপ করে শুধু কিছু ভেবেই যাচ্ছে। মেরু একটি শুকনো ঢোক গিলে আবার বলতে শুরু করলো, মেয়েটি সেই বাড়িতে প্রথম পা রাখতেই যেন শরীরের পশম দাঁড়িয়ে পড়ল। ছমছমে পরিবেশ, কাউকে দেখতে পায়নি। বিশাল বড় বাড়ি। মেয়েটি ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ করে এক মহিলার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতেও পড়েনি। নিজেকে সামলিয়ে নিয়ে চশমা ঠিক করে নিল হাত দিয়ে। মহিলাটি পরিচয় জানতে চাইল। মেয়েটি বলল যে সে ওই ছেলেটির বন্ধু, বাড়িতে আছে কিনা। তখন মহিলাটি বলল 1 মাস আগে ছেলেটি বিডিতে পাড়ি দিয়েছে। তার মা নাকি অসুস্থ, যার জন্য ব্যাক করতে হয়েছে। তখন মেয়েটির পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। মেয়েটি যখন ঘুরে আসতে নিবে, ঠিক তখন পেছন থেকে এক বয়স্ক পুরুষালী কণ্ঠ পেয়ে থেমে গেল। ওই পুরুষটি সামনে এসে দাঁড়িয়ে সারা শরীর স্ক্রল করে যাচ্ছিল। মেয়েটির কেমন যেন লাগলো, তাই তাড়া দিয়ে চলে আসতে চেয়েও পারল না। বাড়ির গেট লাগিয়ে দেওয়া হলো। মেয়েটির মনে রাজ্যের ভয় ঢুকে গিয়েছে। অনেকবার বলেছিল তাকে যেতে দিতে, কিন্তু এত সুন্দর মেয়েটিকে তারা হাতছাড়া করে কি করে? লোলুপ দৃষ্টি ফেলে বয়স্ক লোকটি তার পুত্রকে ডেকে আনলো। এবার সেই পুত্র এসে মেয়েটিকে দেখেই যেন তার
জিহ্বায় পানি চলে আসলো। আগেও দেখেছিল সেটা তারই ভাইয়ের সাথে, তাই চিনতে ভুল করেনি। এই সুযোগ বুঝে তার ভাইয়ের থেকে প্রতিশোধ নিতে মেয়েটিকে টেনে হিচড়ে রুমের দিকে নিয়ে গেল। মেয়েটি যেতে চায়নি, অনেক চেষ্টা করেছে নিজেকে রক্ষা করার, কিন্তু পারেনি তাকে রক্ষা করতে। লাস্ট পর্যন্ত ওই জঘন্য পুরুষ খুবলে খুবলে ছিঁড়ে ছিঁড়ে শরীরটাকে ভোগ করেছে। অসহ্য যন্ত্রণায় মেয়েটির আহাজারি কান্না ভেসে আসছিল চার দেয়ালের মাঝে। ওই লম্পটের মুখে ছিল বিভৎসকর বিশ্বজয়ের হাসি। এদিকে মেয়েটির ইজ্জত হারিয়ে লুটে পড়েছিল ফ্লোরে, রক্ত ভেসে গিয়েছিল ফ্লোর। বাহিরের দরজায় পাহারা দিয়েছিল ওই লম্পট জানোয়ারের বাবা। এদিকে বাড়িতে যেন না আসাতেই মায়ের দুশ্চিন্তা বেড়ে গেল। সকাল গড়িয়ে দুপুর হলো, আবার দুপুর গড়িয়ে রাত, তবুও মেয়েটির দেখা নেই। তার মা পাগল হয়ে গেল প্রায়। বিডিতে খবর দিল, রাত অনেক হওয়াতে পুলিশকে খবর দিতে পারল না। বিডি থেকে রওনা দিয়ে দিল বাবা ছোট্ট মেয়েকে তার নানু বাড়িতে রেখে। অন্যদিকে মেয়েটিকে সারা রাত ধরে শারীরিক নির্যাতন করে তার চাহিদা মিটিয়েছে। মেয়েটি পারেনি তার শরীরকে হেফাজত করতে। বিভিন্ন জায়গায় কামড়ের দাগ, নখের আঁচড়ের পুরো শরীর রক্তে মাখামাখি। অসহ্য যন্ত্রণায় কাতরে চলেছিল মেয়েটি। নিজের সর্বোচ্চ শেষ করে মেয়েটি তখন মূর্তি হয়ে পাথরের ন্যায় ক্লান্ত দেহ নিয়ে জ্ঞান হারিয়ে পড়েছিল। এক সময় মেয়েটি একটা চাদর নিয়ে পেঁচিয়ে রাস্তার পাশে ফেলে চলে যায়। রাত গড়িয়ে দিন হয়। মান সম্মানের জন্য পুলিশকে খবর দেওয়া হয়নি, কারণ মেয়েটির বাবা ছিল চেয়ারম্যান। লেগে গেল মেয়েটিকে খুঁজতে বাবা মা। দুপুর 12টায় মেয়েটির জ্ঞান ফিরে। নিজেকে রাস্তার পড়ে থাকতে দেখে আবারও ভেঙে ব্যথিত শরীর নিয়ে চাদর খামচে কোনো রকম উঠে দাঁড়ায়। আস্তে ধীরে ক্লান্ত শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে একটি ট্যাক্সি করে বাড়িতে চলে আসে। এসে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। ফ্লোরে পড়ে চিৎকার করে কাঁদতে থাকে। সব শেষ, সব। তার কিছুই রইল না। একতরফা ভালোবাসার জন্য তার জীবন শেষ হয়ে গেল, সতীত্ব নষ্ট হয়ে গেল। এই জীবন রেখে কি করবে? মেয়েটি বসে রইল ডায়েরি নিয়ে, লিখতে শুরু করলো তার সাথে হয়ে যাওয়া ভয়ঙ্কর কাহিনী। সেই ছেলেটির একটি পিক ফ্যামিলি ফটো থেকে ছিঁড়ে রেখে দিল ডায়েরির ভাঁজে। ওই ফটোটা তার বন্ধু একদিন দেখিয়েছিল, তখন ভুলে ওর কাছে রয়ে যায় আর ফেরত দেওয়া হয়নি। মেয়েটি বাথরুমে গিয়ে টবে শুয়ে পড়ে, ইচ্ছা মতো নিজের শরীরকে ঘষতে মাজতে থাকে, শরীরের চামড়া ছিঁড়ে যাবার মতো। তবুও থাবার নাম নেই। পাগলামি করতে থাকে আর চিৎকার করে পড়ে কাঁদতে থাকে। মেয়েটির বাবা মা বাড়িতে এসে কান্নার আওয়াজ পেয়ে মেয়েটির রুমের সামনে এসে দরজা ধাক্কাতে লাগে। তারা উত্তেজিত হয়ে যায় মেয়েটির হৃদয় বিদারক কান্না শুনে। কষ্টে যেন বুক ফেটে যাবার মতো অবস্থা। তার কিছুক্ষণ পর মেয়েটি ফুল হাতার ড্রেস পরে বেরিয়ে আসে। তারা মেয়ের এমন উস্কো খুস্কো চেহারা দেখে অবাক হয়। অনেকবার জিজ্ঞেস করে কি হয়েছে, কোথায় ছিল মেয়েটি। একটি কথাও বলেনি, শুধু একটা কথাই বের করেছে, তোমরা চিন্তা করো না আমার জন্য, আমি ঠিক আছি। অনেক রাত হয়েছে, আব্বু আম্মু তোমরা ক্লান্ত, ঘুমাতে চলে যাও বলে দরজা লাগিয়ে দিল। এদিকে ওরা টেনশনে থেকেও কিছু করতে পারেনি। একটু স্বস্তি পেয়েছিল যে মেয়ে অন্তত ঠিক আছে, তাই তারা রুমে এসে ঘুমিয়ে পড়ে। মেরু এবারও থামলো না। এবার সে উচ্চস্বরে শব্দ করে কেঁদে ওঠে। মেয়েরা কি বলবে, কি করে সান্ত্বনা দিবে? আচ্ছা, এই ঘটনাটা কার সাথে ঘটেছে? মেহরাবের মনে হচ্ছে তার সাথে কানেকশন কিছু তো আছে। ও বুঝতে পারছে না কি বলে মেরুকে এখন শান্ত করবে। তবুও কাঁপা কাঁপা হাতে মেরুকে টেনে নিজের বুকে ঠেকালো। মেরু হেঁচকে তুলে কাঁদছে। মেহরাবের বুকে অসহ্য ব্যথা হচ্ছে। কে এই মেয়েটি? নাম কি? মেরুকে কি এখন জিজ্ঞাসা করবে, নাকি তারপর কি হয়েছিল সেটা জিজ্ঞাসা করবে? এসব ভেবে মেহরাব এবার নিজেকে ঠিক করে কম্পিত কণ্ঠে মেরুর উদ্দেশ্যে বলল, তারপর কি হয়েছে? মেরু চোখ মুছে আবার বলতে লাগলো। পরের দিন ভোরের আলোয় চারদিকে ফুটতেই মেয়েটির মা দরজায় কড়া নাড়ে, কিন্তু ভেতর থেকে সারা শব্দ নেই। ভয় পেয়ে তার স্বামীকে ডেকে আনলো। অনেকবার ডাকার পরেও যখন ভেতর থেকে দরজা খুলেনি, তখন দরজা ভাঙতে চেষ্টা করে। দরজা অনেক কষ্টে ভেঙে ভেতরে পা রাখতেই যেন তাদের দুনিয়া উল্টে গেল। মেয়েটি ঝুলন্ত অবস্থায় রয়েছে,
গলায় ওড়না বেঁধে ফাঁস দেওয়া। মেয়ের মা এক চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারিয়ে লুটে পড়ে। মেয়ের বাবা গিয়ে মেয়েটিকে অনেক কষ্টে নিচে নামায়, তারপর বুকে জড়িয়ে কাঁদতে থাকে। আদরের মেয়ে এসব কি হয়ে গেল? তাদের দুনিয়া অন্ধকার করে কেন চলে গেল? কি অপরাধ ছিল তাদের নিষ্পাপ মেয়ের এমন নির্মম মৃত্যু হতে হলো? এখন তারা তাদের বড় মেয়েকে কোথায় পাবে? কিভাবে বাঁচবে মেয়েকে হারিয়ে? কি থেকে কি হয়ে গেল? তখনও পুলিশকে জানায়নি, কারণ সম্মানটাই অনেক। সাথে পুলিশকে জানালে তার মেয়ের পোস্টমর্টম হতে পারে, কাটাছিড়া কোনোভাবেই এসব সে করতে দিবে না। এইদিকে মেয়ের মায়ের জ্ঞান ফিরে এলে মেয়েকে নিস্তেজ শরীরে পড়ে থাকতে দেখে হাউ মাউ করে কান্না জুড়ে দিল। পাগলের মতো সারা মুখে চুমু খেতে লাগলো। তার মেয়ের এমন অবস্থায় জন্য সেই ছেলেটিকেই দায়ী করলো। এইভাবে অনেক হৃদয় বিদারক কষ্ট নিয়ে তারা আমেরিকা ছেড়ে লাশ নিয়ে ফিরে দেশে আসলো। ছোট্ট মেয়েটি যখন বোনের লাশ সামনে দেখছিল তখন পাথরের ন্যায় দাঁড়িয়েছিল, লড়তে ভুলে গিয়েছিল। সামনে শুধু বোনের হাস্য উজ্জ্বল চেহারাটাই দেখে যাচ্ছিল। এরপর দফনের পর্ব শেষ হলে পুরো পরিবারকে একাকিত্বে বাস করতে লাগলো। কারো মুখে কোনো হাসি নেই, সবাই এক পর্যায়ে ভুলেই গিয়েছে হাসি কাকে বলে। একদিন মেয়েটির বোন বই খাতা ঠিকভাবে গুছিয়ে রাখতে গিয়ে ডায়েরিটা চোখের সামনে পড়ল। তারপর পুরো ঘটনা সেই ছোট্ট মেয়েটি পড়ে বুঝতে পারল তার মৃত্যুর কারণটা ওই ছেলেটা নয়, আসলে অন্য কেউ। তারপর থেকে জেদ হয়েছিল তার আপনের প্রতিশোধ নিবে, তাকে এমন মৃত্যু দিবে যে সেও মৃত্যুকে ভয় করবে। মেরু লাস্টের কথাটা খুব জোরেই বলল। কথা বলার ধরন দেখে মেহরাব নিজেও চমকে উঠল। মেরুর গলার রগ দাঁড়িয়ে গিয়েছে, কপালের রগ স্পষ্ট দেখা যাচ্ছে। এবার মেহরাব মেরুকে নিজের দিকে ফিরিয়ে বলল, কে ছিল সেই মেয়েটি? তুমি কেন কাঁদছো? আমি কি মেয়েটির নাম জানতে পারি? মেরুন ইবনে মুস্কান। তার ছোট্ট বোন হলাম আমি, মেরুন ইবনে মুনতাহা। তার ক্ষতিটা কে করেছে জানতে চান? মেহরাব একটা ধাক্কা খেল। মেরুর কথা শুনে দু হাত আপনা আপনি হালকা হয়ে গেল। তার মানে সেই মুস্কান মেরুর বোন, যেই মেয়েটি তার জন্য পাগল ছিল, ভালোবাসতো। কিন্তু সে তো ভালোবাসতো না, বন্ধু হিসেবেই মুস্কানের পাশে ছিল। আজ কি শুনছে মুস্কান বেঁচে নেই? এটা কি করে হতে পারে? মেহরাব এবার নিজেই অনুতপ্ত হলো। তার জন্য নিষ্পাপ এক মেয়ের এমন নির্মম মৃত্যু হলো। মেহরাবের মাথায় কিছুই খেলছে না। এবার মেরুর দিকে চাইল। মেরু কিছু বলছে না, শুধু মেহরাবের দিকে এক পলকে চেয়ে আছে। মেহরাব বুঝতে পারছে যে মেরু হয়তো বুঝে গিয়েছে মুস্কানের সেই ভালোবাসার কেউ না, তার মেহেরি। মেহরাব এবার আগ বাড়িয়ে বলতে যাবে, মেরুন, আমি জানি আপনি কি বলবেন। আপনি সেই যে আমার বোনের একতরফা ভালোবাসা, যার জন্য আমার আপনি পাগল ছিল, যার জন্য আপুর স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তুমি কি আমায় অপরাধী ভাবছো? বিশ্বাস করো, আমি তোমার বোনকে ঠকাইনি। কখনো এমন কিছু আভাস দেইনি যেটার জন্য মুস্কান আমাকে ভালোবাসবে। আমি কখনো বলিও নি ওকে ভালোবাসি। তুমি বিশ্বাস করো মেরুন, প্লিজ। তুমি আমায় ভুল বুঝো না। আমি জানতাম না যে মুস্কানের এত বড় ক্ষতি হয়েছে। আমি আজ এতটা বছর পর তোমার মুখে শুনতে পেলাম। আমার খুব কষ্ট হচ্ছে। মুস্কান আমার ভালো বন্ধু ছিল, খুব ভালো মেয়ে ছিল, কিন্তু ওর সাথে এগুলো আমি মেনে নিতে পারছি না মেরুন। কে করেছে ওর সাথে এমন? একবার আমাকে বলো, আমি ওর জীবন কেড়ে নিব। আপনার ভাই হিমেল চৌধুরী ওরফে তার পিতা হাসান চৌধুরী পাহারাদারের ছিল। মেহরাব যেন বড় একটা ধাক্কা খেলো। ওর রাগে মাথায় আগুন জ্বলছে, সারা শরীরের প্রতিটা শিরায় উপশিরায় রাগ টকবক করছে। চোখ দুটি মুহূর্তেই লালাভ হয়ে উঠেছে। এই মুহূর্তে ও হিমেলকে খুন করবে। মেরু মেহরাবের চোখ দেখে ভয় পেল। মেরু এবার মেহরাবের কাঁধে হাত রাখলো। আমি ছাড়বো না হিমেলকে। ও আমার সাথে আগুন খেলায় নেমেছে, ওকে আমি জ্যান্ত পুঁতে দিব। আমার সাথে শত্রু খেলায় নেমেছে, আমাকে কষ্ট দিতে ও এতটা নিচে নেমেছে যে একটা মেয়েকেও ছাড় দিল না। মেরুন, আই উইল কিল হিম। সব হবে, এখন আপনি শান্ত হন প্লিজ মেহের। মেরুন, তুমি কি আমাকে ভুল বুঝছো? না, আমি জানি আমার মেহের কখনো ভুল করতে পারে না। আপনার উপর আমার ভরসা আছে, বিশ্বাস আছে। আপনি আমার ভালোবাসা, আপনাকে আমি ভালো করে চিনি। প্লিজ এইভাবে নিজেকে অপরাধী ভাববেন না। মেহরাব মেরুকে জড়িয়ে ধরলো।
তারপর কপালে চুমু খেলো। নিজেদের ঠিক করে উঠে এবার বাড়ির দিকে চলতে লাগলো। মেহের দেখুন, শিউলি ফুল কি সুন্দর সুবাস, প্লিজ আমাকে এনে দিন না প্লিজ। মেরু চাচ্ছে না আজ তাদের এমন মূল্যবান দিনটা নষ্ট হোক কোনো কারণে, তাই যেভাবে হোক নিজে হ্যাপি থাকবে, তার মেহেরকেও হ্যাপি রাখবে। মেরু হেসে দিয়ে কথাটা বলল মেহেরকে। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। তারপর মেহরাব এক এক করে অনেকগুলো শিউলি ফুল কুড়িয়ে আনলো। তারপর রাস্তার পাশে দুজন বসে পড়লো। মেহরাব খুঁজে খুঁজে চিকন কঞ্চি নিল পাশে থেকে, তারপর সেটার মধ্যে ফুলগুলো কাটতে লাগলো। মেরু এক ধ্যানে মেহরাবের আবেগগুলো দেখতে লাগলো। গাথার শেষে মেরু মাথায় পরিয়ে দিল। মেরু খিল খিল করে হেসে উঠল। এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে মেহরাব ফোন বের করে দুজনের এক হাস্যোজ্জ্বল ছবি ফ্রেম করে নিল। তারপর উঠে আবার দুজন হাত ধরে নানান ধরনের কথা বলে আর হেসে হেসে হাঁটতে লাগলো। সাত সকালবেলা চেঁচামেচির শব্দ পেয়ে মেরুর ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে চোখ রেখে দেখলো কেবল সকাল 8টা বাজে। তখন মনে মনে ভাবে, এই অসময় কে এভাবে বাড়ি মাথায় তুলে রেখেছে? নতুন বউ জামাই ঘুমিয়ে আছে, তাদের কি আক্কেল জ্ঞান নেই নাকি? সব কি পানির সাথে শরবত গুলিয়ে খেয়ে ফেলেছে? মেরুর রাগ চটে গেল। বিছানা ছেড়ে উঠে একবার মেহরাবের দিকে চেয়ে বেরিয়ে এলো। তোমরা সবাই আমার সাথে প্রতারণা করলে। তোমরা কেন আমার বেবিকে ওই অসভ্য মেয়ের সাথে বিয়ে দিলে? আমার এই বাড়ির বউ হবার কথা, সেখানে ও কি করে হলো? আমি এই বিয়ে মানি না, কিছুতেই না। ওই মেয়ে এই বাড়ির বউ হবার যোগ্য নয়। আমি আমার বেবিকে চাই, আমি আমার বেবির বউ হব, আর কেউ না। রাত্রি এক এক করে ড্রয়িং রুমের জিনিসপত্র ভাঙতে শুরু করলো। তাহমিনা অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই পারছে না। রাত্রি জিদে রাগে যা নয় তাই শুরু করে দিয়েছে। ইকবাল ছোট ভাইয়ের উদ্দেশ্যে বলল, হাসান, রাত্রিমাকে বুঝা, যা হওয়ার হয়ে গেছে, এখানে আমাদের কারো হাত নেই। ওরা দুজন দুজনকে ভালোবাসে বলে ওরা বিয়ে করে নিয়েছে। একতরফা ভালোবাসা কখনোই সফল হয় না। মেয়েকে বোঝা। কি বুঝবো ভাইজান, আপনি তো বলেছিলেন আমার মেয়ে এই বাড়ির বউ হবে, আপনি তো আশ্বাস দিয়েছিলেন, আর এখন এগুলো বলে মন ভুলানোর ফোন দিচ্ছেন কেন ভাইজান? জেনে শুনেও আমার মামুনিকে কষ্ট দিলেন। এখন আমার মামুনি কি করে বুঝবে? সুইট বয় এটা করতে পারে না, আমার মেয়ের সাথে প্রতারণা কিছুতেই করতে পারে না। এই বিয়ে মানি না, আর ওই মেয়েকে এই বাড়ির বউ কখনো মেনে নেব না। আমার মেয়ের সাথে অন্যায় হয়েছে, এর ফল কিছুতেই ভালো হবে না। সাহেলার কথাগুলো মেরু উপর থেকেই শুনলো। ও নিজেকে ঠিকঠাক করে হাই তোলার ভান করে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলল, আমার ভুলাভুলি বরটাকে এভাবে দোষ দিচ্ছেন কেন আপনারা? আমার বরটা কারোর সাথে প্রতারণা করতে পারে না, কারণ আমার নিষ্পাপ বর। ও কি কিউট করে আমাকেই ভালোবেসেছে। কখনো কাউকে ভালোবাসি বলেছে কিনা সেটা আদৌ আমার মনে হয় না। আর বিয়ে মানি না এটা বলে স্লোগান করলেও তো আর বিয়ে মিথ্যে হয়ে যাবে না। বিয়ে তো হয়েই গিয়েছে, যত যাই বলেন। আমি কিন্তু আপনার সুইট বয়ের আদরের বউ। এটা মানুন আর না মানুন, মিথ্যা হবে না কিন্তু। বুড়ি চাচি আম্মা। মেরু লাস্ট কথাটা টেনে টেনেই বলল। এদিকে মেরুর কথা শুনে সবাই ওর দিকে চাইলো। তাহমিনা চুপ করে আছে, ইকবালও চুপ। রাত্রি কটমট চোখে মেরুর দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। হাসানও রেগে তাকিয়ে আছে। সাহেলা মেরুর কথাতে খেপে গিয়ে বলল, এই ফাজিল বেদ্যপ মেয়ে, কে বুড়ি শুনি? কথাটা আমাকে বলেছো? তুমি জানো না আমি কত দামি দামি মেকআপ করি? আর তুমি এমনি তো আমি ইয়াং বিউটিফুল লেডি, সে তোমার মতো মেয়ে বুঝবে না। তাই নাকি? বাহ, আসলেই তো আপনি ইয়াং লেডি। ওয়েট, ছোট চাচু একটা কাজ করলে কেমন হয়? চাচি আম্মা তো এখনো সেই জোয়ানটাই আছে, যৌবনও ফুরাইছেনি। ভাবছি কি চাচি আম্মাকে আর একটা বিয়ে দিয়ে দিব, কি বলো? মেরু মুখ চেপে হাসছে। মেরুর কথা শুনে তাহমিনা ইকবালও মিট মিট হাসতে শুরু করলো। হাসান তো মেরুর কথা শুনে অবাক হলো, সাথে সাহেলা রেগে ফায়ার। পারছে না মেরুর গলা টিপে ধরতে। রাত্রি এতক্ষণ এসব দেখেই যাচ্ছিল, আর সহ্য করতে না পেরে হন হন করে হেঁটে এসে মেরুকে ঘুরিয়ে ঠাস করে চড় মেরে বসলো। মেরু গালে হাত দিয়ে হতভম্ব হয়ে চাইল, সাথে বাকিরাও অবাক হলো। রাত্রি সবার সামনে এমন কিছু ঘটাবে কেউ কল্পনাও করতে পারেনি। অনেকবার বেড়েছিস, অনেক বুঝিয়েছি, আর না। আমার বেবিকে আমার থেকে কেড়ে নেওয়া
আমি থাকতে তা কোনোদিনও হবে না। তুই সব কিছুর নষ্টের মূল, তোকে আমি ছাড়বো না। রাত্রি মেরুর গালে আবার থাপ্পড় দিতে হাত উঠালে মেরু হাত মুচড়ে ধরলো। রাত্রি ছুটানোর চেষ্টা করছে, সবাই শুধু তাকিয়ে দেখেই যাচ্ছে কি হতে যাচ্ছে। আমার গায়ে হাত তোলা, দেখ তোর হাত আমি কি করি। মেরু রাত্রির হাত ধরে টেনে নিয়ে টেবিলের সামনে গেল, তারপর ফলের ছুরি থেকে ছুরি নিয়ে রাত্রির হাতে পোঁচ করে মেরে দিল। রাত্রি আহ করে মৃদু শব্দ করতে সবার ধ্যান ভাঙলো। সাহেলা তো মামুনি বলে চিৎকার পেরে দৌড়ে আসলো। তাহমিনা মেরুকে দূরে সরিয়ে নিল। কি করলি এটা মেরু? ওর হাত থেকে রক্ত ঝরছে, কিছু হয়ে গেলে জানিস কত ঝামেলা হবে। কেন এত ঝামেলা জড়াচ্ছিস? যা করেছি বেশ করেছি। ওর স্পর্ধা কি করে হলো আমার গায়ে হাত তোলার? ইচ্ছে তো করছে হাত কেটে দুভাগ করে ফেলতে। শান্ত হ, আমি দেখছি। কি যে হবে আল্লাহ জানে। রাত্রিও কম নয়, ও কিন্তু উঠে পড়ে লাগবে। আমি চিনিও খুবই জিদ্দি। আমার থেকে কম তুমি জানো না মামুনি, আমি তোমার ভালোর ভালো খারাপের খারাপ। এই রাস্কেল মেয়ে, আমার মেয়েটার হাত কি করে দিলে? আমার মেয়ের যদি কিছু হয় তোমাকে আমি ছেড়ে কথা বলবো না, তোমাকে দেখে নেব। মায়ের বেবি, চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। আরে আরে এই সামান্য আচরে আপনার মেয়ের কিছু হবে না। এমনি তো কই মাছের জান, ওকে মারতে আমার বেশ কাঠখড় পোড়াতে হবে। একটা কাজ করেন, ওখানে লঙ্কা দিয়ে দেন, দেখবেন জ্বলিতে জ্বলিতে কমে গিয়েছে ওষুধের মতো। মম, আমার হাত জ্বলে যাচ্ছে, প্লিজ আমাকে হসপিটালে নিয়ে চলো। আমি আর পাচ্ছি না। তোকে মেরু আমি দেখে নিব, সব কিছু শোধ তুই কড়ায় কড়ায় পেয়ে যাবি। আরে যা যা, দেখা যাবে কতটা দম তোর। মেরু ভালো রূপ দেখেছিস, খারাপ রূপ এখনো দেখিসনি। আমার সাথে পায়ে পড়ে লাগতে আসলে আমি ল্যাং মেরে ফেলে দিতে সময় নেই না। মামুনি চলো নাস্তা রেডি করি, আমার খুব খিদা পেয়েছে। ইকবাল মুচকি হেসে চলে গেল। হাসান একবার মেরুর দিকে তীক্ষ্ণ নজর দিয়ে সেও চলে গেল। এদিকে সবাই যেতে মেরু হা হা করে হেসে উঠল। তাহমিনা মেরুর দিকে চেয়ে টেবিলে নাস্তা রেডি করতে করতে বলল, মেরু মামুনি, রাত্রির সাথে তুই আর লাগতে যাস না। এসবে না জড়ানোটাই ভালো। ও কি থেকে কি করে বসবে যদি তোদের কোনো ক্ষতি করে বসে। আমি জানি ও মেহেরকে খুব ভালোবাসে, সেই অনেক বছর আগের থেকেই। কিন্তু আমার ছেলেটা কখনো বোনের নজর ছাড়া অন্য কিচ্ছু ভাবেনি ওকে। কিন্তু এখন তুই ওর জীবনে চলে এসেছিস, না জানি কি তুফান আসতে চলেছে। আমার ভয় করছে রে মা। ওহো মামুনি, এমন করে কেন বলছো? ও কিচ্ছু করতে পারবে না। আমার মতো ডেঞ্জারাস মেয়ের সাথে অমন ডাইনি কখনো পেরে উঠবে না। তুমি রিল্যাক্সে থাকো, এত কিছু ভেবো না আমার সুইট মামুনিটা। বুঝলাম, তবুও দোয়া করি আল্লাহ যেন তোদের ভালো রাখে। এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে আস, আর মেহেরকেও ডেকে নিয়ে আয়। ঠিক আছে যাচ্ছি। আমার নন্দীটা কই গেল মামুনি? ঘুমোচ্ছে, একদম ভাইয়ের মতো ঘুম কাতুরে। ভাই বলো কেন, বলবে ভাবির মতো, কারণ আমিও কিন্তু ঘুমকে খুব করে ভালোবাসি। ওই যে একটা গান আছে না, ঘুম ভালোবাসি রে আমি, ঘুম ভালোবাসি রে, ঠিক অমনটাই। যা ফাজিল মাইয়া। মেরু চলে আসলো। পিছন থেকে তাহমিনা মুচকি হেসে পাগলি মেয়ে বলে আবার কাজে লেগে পড়লো। রুমে এসে মেহরাবকে পড়ে পড়ে ঘুমাতে দেখে মেরুর সহ্য হলো না। এক প্রকার হিংসেই বলা যায়। মেরুর খুব হিংসে হচ্ছে, ওই ডাইনি শাকচুনির জন্য এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হলো, নয়তো গুনে গুনে আরো 3 থেকে 5 ঘন্টা ঘুমাতে পারতো। দুপুরে উঠেই না হয় সকালে নাস্তা করতো, তাতে কি হয়েছে? বাড়িতে বসে তো এটাই রেগুলার নিয়ম ছিল। আপনার বাড়ি এসে আমার ঘুমের 12টা বেজে গেছে, আর আপনি নাক টেনে টেনে ঘুমাচ্ছেন, তা তো হতে দেওয়া যাবে না। আমার শান্তির ঘুম হারাম হয়ে গেছে। এবার আপনার ঘুম কি করে হারাম করি দেখতে থাকেন মিস্টার বাদর বর। মেরু ঢ্যাং ঢ্যাং করে ওয়াশরুমে চলে গেল। 15 মিনিট পর বের হয়ে মেহরাবের মুখোমুখি দাঁড়িয়ে থেকে ইচ্ছে মতো মনের সুখে চুল ঝাড়তে লাগলো। সেই চুলের পানির বিন্দু ফোঁটাগুলো গিয়ে মেহরাবের মুখে পড়তে সারা মুখ কুচকে এলো। কয়েকবার চোখ পিটপিট করে আস্তে আস্তে চোখ মেলল। সামনে ভেজা শরীরে রূপময়ী কন্যার স্নিগ্ধ ভেজা চুল দেখে থমকে গেল মেহরাব। অপলোক দৃষ্টি রেখে চেয়ে থাকলো কিছুক্ষণ। এদিকে মেরু সেই লেভেলের মজা নিচ্ছে, খেয়ালই করেনি যে তার বাদর বর চোখ মেলে তার দিকে নেশালো দৃষ্টি ফেলেছে। মেহরাব মেরুর দিকে প্রায় 2 মিনিট চেয়ে থেকে মেরুর কোমর ধরে হ্যাচকা টেনে নিজের উপর ফেলে দিল।
আচমকা কারো হাতের স্পর্শ কোমরে পেতে আর এভাবে টেনে ফেলাতে মেরু ভোরকে ভয় চিৎকার দিল, কিন্তু সেই চিৎকার মেহরাবের হাতের মুঠোয় বন্দি হলো, অন্য কারো কান অব্দি পৌঁছালো না। মেরু করছে, মুখ থেকে হাত সরিয়ে সামনের ভেজা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে ঘুমন্ত মিষ্টি ভারী কণ্ঠে বলল, আজ সকাল সকাল এত সুন্দর একটি দিন আমার দেখতে হবে কখনো ভাবিনি। কি স্নিগ্ধ দেখতে লাগছে তোমায়। তোমার ভেজা চুলের মুক্তবিন্দু কণাগুলো এসে আমার হৃদয়ের মাঝে শিহরণ জাগিয়ে তুলছে। তোমার ডাগর ডাগর আকির ভেজা পাপড়ির ভয়ত চাহনি আমাকে খুব করে জানান দিচ্ছে এই মুহূর্তে তোমাকে আদর করতে। কি জাদু আছে তোমার মাঝে? কেন এত সকাল সকাল আমার ফিলিংসকে জাগিয়ে তুলছো? তুমি জানো না, ঘুমন্ত সিংহকে গুহার ভেতর থেকে জাগিয়ে তুললে খুব ভয়াবহ কিছু হয়ে যায়। কি করছেন কি? ছাড়ুন আমায়। দরজাটা খুলে আছে, যখন তখন মামুনি চলে আসতে পারে। আমি ইচ্ছে করে আপনার ঘুম ভেঙে দিয়েছি নাকি? আপনি নিজেই তো উঠছেন। তাই আমার সামনে কে চুল ঝাড়তেছিল? ফোন দিয়ে এঁকেছিলে মনে মনে। আমি বুঝি তোমাকে চিনি না? কি ভেবেছ ঘুম থেকে জাগিয়ে বিশ্বজয় করবে? তা তো করবেই, বিশ্বজয় না হলেও বরের মন জয় করতে তো পেরেছ। মেরু এবার পড়ে গেল নিজের জালের ফ্যাসাদে। কি ভেবেছিল আর কি হচ্ছে? এই লোকটা সব সময় উল্টো তাকেই ফাঁসাবে। ধ্যাৎ, নিজের পায়ে নিজে কুড়াল দিলাম, তার মানে এটাকেই বলে নিজের বিপদ নিজেই আমন্ত্রণ করা। হ্যাঁ, এই যে কোথায় হারিয়ে গেলে? মনে মনে কি আমাকে বকে ষষ্ঠী উদ্ধার করেছ? না মানে এমনি। এখন ছাড়ুন তো, আমি নিচে যাব। মামুনি নাস্তার জন্য ডেকেছে। যাবে তো, আগে আমার নাস্তাটা করিয়ে দাও। মানেটা হচ্ছে বলেই মেরুর ঠোঁট ছোট ছোট করে চুমু খেলো। তারপর মেরুর গলায় মুখ ডুবিয়ে দিয়ে শরীরের মাতাল করা গন্ধ নাকে শুকতে লাগলো। আস্তে আস্তে গলায় ঘাড়ে ছোট ছোট ভালোবাসার পরশ মেখে দিল। মেরু থমকে আছে, নড়তে ভুলে গেছে। ঠোঁট যেন পাথরের মতো ভারী হয়ে আসছে, বুকে ঢিপ ঢিপ ঘন্টা পাচ্ছে। নিঃশ্বাসটাও ভারী হলো, কিন্তু মেহরাবের আদরের পাগলামো কমলো না। সেই তার মতো ঘাড়ি মুখ গুজে আঁকি বুকি করতে লাগলো। সে কখন মেয়েটাকে পাঠালাম, এখনো আসার নাম নেই। শিখামা, যা তো গিয়ে দেখ তোর ভাবি ভাই আর হয়েছে কিনা। কত বেলা হয়েছে, নাস্তা করতে হবে তো। সব ঠান্ডা হয়ে গেল। মাম্মা, আমি রেড ফেয়ারিকে ডেকে আনছি। রেড ফেয়ারি নয়, এখন থেকে ভাবি বলে ডাকবে, কেমন? আচ্ছা। শিখা দৌড়ে চলে এসে রুমে ঢুকে ডাক দিল, ভাইয়া, ভাবি, তোমরা কি করছো? মাম্মাম তো তোমাদেরকে ডাকছে। শিখার কণ্ঠ পেয়ে মেরু ছিটকে সরে এলো, আর সাথে সাথে চুলের পানিতে স্লিপ খেয়ে নিচে পড়ে গেল। ও মা গো, আমার কোমর গেল। আর বুঝি আমার কোমর নিয়ে হাঁটতে পারবো না। এখন কুজো বুড়ির মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে লাঠি ভর দিয়ে হাঁটতে হবে গো। মেহরুর কথা শুনে শিখা তো সেই অট্ট হাসিতে মেতে উঠল। মেহরাব রসগোল্লার মতো চোখ করে মেরুর দিকে চেয়ে আছে, লাইক সিরিয়াসলি? সামান্য আস্তে করে স্লিপ খেয়ে পড়ে গেছে, এতেই নাকি কুজো বুড়ি হয়ে গেল। একে নিয়ে কি করে বাকি দিন পার করবে? এ তো বাচ্চার থেকেও শিশু। ভাবি, তুমি আমার হাত ধরে উঠে পড়ো। এই নাও, হাত ধরো। নন্দী সোনা, তুমি আমাকে কত ভালোবাসো, অথচ এই খারুস আমাকে পরে দেখেও আসলো না। তোমার এই ভাইটা আস্ত একটা হনুমান। তুমি ঠিকই বলছো ভাবি, ভাইয়াকে না হনুমানের মতো লাগছে। আমাকে নিয়ে মজা নেওয়া হচ্ছে? আর এই যে আপনি ক্যাঙ্গারুর মতো লাফালাফি করেন যে, তার জন্যই পড়েছেন। সারাদিন তো লাফালাফি, একটু সুস্থ মতো তো থাকতে পারো না। আর এই সামান্য পড়ে যাওয়াতে তোমার মতো মেয়ের কোমর কেন হাড্ডিও ভাঙবে না? ইউ ওকে, এর জবাব পরে দেব। আপনাকে আমি দেখে নিব মিস্টার বাদর মশাই। ভাবি, তুমি দেখছি রাত্রি আপনির মতো ডায়লগ দিচ্ছ। রাত্রির ভূত চড়েছে তোমার ভাবির উপর, এখন ভাইও আমার উপরও তোমার ভাবির ভূত চেপেছে। দেখবে কি করে? কি রে ভাইয়া? আমাকে দেখে নিবে? এই তো সামনে আছি তোমার, কই দেখে নাও, যত পারো খুশি দেখে নাও। মেহরাব মেরুকে কপি করে কথাটা বলল। শিখা তো হাসতে হাসতে বসে পড়লো ফ্লোরে। এদিকে মেরু মনে মনে বলছে, আমার ডায়লগ আমাকেই মারছে। দেখিস তোর কপালে টাক বউ জুটবে। আস্ত এক রাক্ষসী তোর ঘাড় মোটকে রক্ত চুষে খাবে। এই মেরুর কথা বিফলে যায় না। শিখা ভাইও এদিকে এসো তো।
শিখা আসলো। মেহরাব বোনকে কাছে টেনে ফিসফিস করে বলল, আমার রোমান্টিকের মধ্যে তুমি কাবাব মে হাড্ডি না হলে পারতে না? কেন এত সুন্দর সকালটাকে নষ্ট করে দিলে? ভাইয়ের যে মনটা ভেঙে গিয়েছে। ভাবি রোমান্টিক কি? ওই আপনি ছোট বাচ্চা মেয়ের কানে কি সব বলে যাচ্ছেন? আপনার মাথায় ঘিলু কি কাওয়াই খাইছে? এখন দেখি বোনটাকেও নিজের দলে নিয়ে নিছো। ভাইও, তোমাকে আর ক্যাডবেরি চকলেট দিব না, আইসক্রিমও কিনে দিব না। লাগবে না, এমনিতেও তুমি আমাকে 2 দিন ধরে দেওনি। আমার নতুন ভাবি আছে না, প্রতিদিন চকলেট কিনে দেয়, বুঝলে? বুঝছি, আমার কপাল পুড়েছে। আর এ বাড়ির কেউ আমার নেই, সবাই পর হয়ে গেছে। বউটাও আজকাল কেমন পর পর করছে, একটু আদর করতে দিচ্ছে না। মেরু বুঝতে পারলো মেহরাবের মুখের লাগাম ছুটে যাচ্ছে, তাই মুখ ভেঙচি মেরে শিখাকে নিয়ে কেটে পড়লো। কখন কি বলে বসে বাচ্চা মেয়ের সামনে, পরে দেখা যাবে তার মান সম্মানের ফালুদা। এদিকে মেহরাব অসহায় ফেস করে কাচের মতো ভাঙা মন নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। মেরু আজ ভার্সিটিতে এসেছে। কয়েক মাস পর ওদের গ্যাং একসাথে হলো। সবাইকে একসাথে দেখে সবাই যেন খুব খুশি হলো। একে অপরকে জড়িয়ে ধরে সেই পরিচিত জায়গায় বসে আলাপ করতে লাগলো। প্রায় মাঝে কত মাস হয়ে গিয়েছে এক্সামের পর, একে অপরের সাথে তেমন দেখা হয়নি। তাই কার সাথে কি কি হয়েছে একে অপরকে জিজ্ঞাসা করা শুরু করলো। কতদিন পর তোদেরকে দেখছি, বিশ্বাস কর কি যে ভালো লাগছে। আমি খুব মিস করি দোস্ত তোদের। আমিও খুব মিস করি। মেরুকে তো পাওয়াই যায় না, আমাদের তো ভুলেই গিয়েছে স্যারের প্রেমে পড়ে। ঠিক বলেছিস রিয়া, আমরা কে ওর যে আমাদের মনে রাখবে? আমরা তো ওর বন্ধুই না। আমাদের তো মনে হয় মেরু কখনো আমাদের বন্ধু ভাবেই নেই, নয়তো আমাদের সাথে অন্তত কন্ট্যাক্ট করতো। ওরা একে অপরকে এক এক অভিযোগ করেই যাচ্ছে, আর মেরু সেগুলো হজম করে নিচ্ছে। কারণ ও ভার্সিটিতে আসার আগেই জানতো তার হারামি বন্ধুগুলো তাকে নানান ধরনের কথা শোনাবে। আজ আর ওদেরকে কিচ্ছু বলবে না, শুধু শুনে যাবে। আর মেরু তাই করছে, চুপটি করে ভার্সিটির সেই গেটের দিকে চেয়ে ওদের কথাগুলো মাথায় ঢুকিয়ে নিচ্ছে। কি রে, বোবা হয়ে গেলি নাকি? সেই আসার পর থেকে গাপটি মেরে বসে আছিস, একটা কথাও বলছিস না। কি হয়েছে বল? মেরু, তোর কি মন খারাপ? এভাবে বসে থাকার মেয়ে তো তুই নোস, তাহলে এভাবে বসে বসে কি ভাবছিস? আমরা এত কথা বলে যাচ্ছি, কই আমাদের কথা উত্তর দিবি তা না, নীরবতা পালন করছিস। এতদিন পর দেখা বন্ধুগণ, এখন একটু মজা সজা করব, আর তুই কি না? বউ কিছু বলতে যাবে তার আগে মেরু পা লাফাতে লাফাতে ওদের দিকে চাইলো। তারপর মুচকি হেসে বলল, হইছে, সব অভিযোগ করা শেষ নাকি আরো বাকি আছে? আজ আর তোদের কিচ্ছু বলবো না। তোরা যত পারিস আমাকে সার্ফ এক্সেল ছাড়াই ধুয়ে দে। আমি আসছি তো তোদের থেকে ধোয়ানি খেতে। যাই হোক, আমি অন্তত বুঝতে পেরেছি আমার প্রতি তোদের অনেক অভিযোগ। তো কারটা আগে বলা শুরু করব? আমাদের সাথে দেখা সাক্ষাৎ কোনো করিসনি, মাঝে সাঝে ফোন তো দিয়ে কথা বলেছিস। কই, আগে তো রেগুলার দেখা করতাম, আড্ডা দিতাম। কোথাও হারিয়ে গিয়েছিলে? ছিলাম এখানেই, সময়ের জন্য পেরে উঠিনি। আমার উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে রে। সে কি, কি হইছে? মেরু এক এক করে ওদের সবাইকে মেহরাবের অ্যাক্সিডেন্টের ঘটনা অবধি বলল। সবে শুনে অবাক হলো ওরা। ওই অসভ্য লম্পটটা কি আমার ইচ্ছে করছে স্যান্ডেলে গোবর মাখিয়ে চাপড়াতে? কি সাংঘাতিক বাবা চায়। হারামজাদের যদি কাছে একবার পাইতাম তাহলে পুতা দিয়ে চেষ্টাম। সামান্যই তোর লজ্জা আসবে না? ওকে তো কি করতে পারলাম, ওকে কি করব? হইছে, আপনি ম্যাডাম ভাবতে থাকেন, আমরা বাকি কথা না হয় শুনতে থাকি। তারপর বল, এখন ভাইয়া কেমন আছে, আর তোদের সম্পর্কটা কেমন চলছে? 1 মিনিট। তিন্নির কথায় ওরা সবাই কপাল কুঁচকে নিল, বোঝার চেষ্টা করলো তিন্নি কি বলতে চাচ্ছে। কিন্তু মেরু বুঝতে পেরেও কিছু বলেনি, শুধু নখ দিয়ে হাতের তারা আঁকিবুকি করছে। তাই বলা শুরু করলো। ওরা সবাই শুনে নীরব হয়ে গেল। এক একজনের রাগ স্পষ্ট ভেসে উঠল। পাশ থেকে মৌ তো বলেই বসলো, তুই তখন ছেড়ে দিলি কেন? যখন ওর জ্ঞান হারিয়েছে তখন ওর মেন পয়েন্ট আর জীবনের জন্য বরবাদ করে দেখতি। আর কোনোদিন কোনো মেয়ের দিকে লুপুকো দৃষ্টিতে ফেলতো না। আমি হলে পারলে ওইটাকে কুত্তারে খাওয়াইতাম। শালা হারামজাদারে ইচ্ছে করতেছে ওরে কি যে করতে।
মো তুই ঠিকই কইছস। আমার তো ইচ্ছা করতেছে ওর চোখে গুড়ামরিচ ডইলা দিতে, যেন কোনো জোরও না ফালাইতে পারে মায়ের দিকে। শালা লুচ্ছা। তারপর কি হয়েছিল? মেরু বলতে শুরু করলো। ভাবনা। মেরু দৌড়ে চলেছে করিডোর দিয়ে। হঠাৎ করে সামনে মেহরাবকে আসতে দেখে মেরু আর কিছু না ভেবে মেহরাবের বুকে ঝাঁপিয়ে পড়ে। মেরু হিচকি তুলে কেঁদে চলেছে। মেহরাবের বুকের ভিতর কামড় দিয়ে বসলো। বেশ বুঝতে পারলো মেরুর সাথে খারাপ কিছু হতে যাচ্ছিল। মেহরাব মেরুকে এক হাত দিয়ে বুকের মাঝে খুব টাইট করে জড়িয়ে ধরে আছে। মেরু কান্নার জন্য মুখ থেকে একটা টু শব্দ বের করতে পারছে না। তবুও কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মেহের ও আমার। আর কিছু বলতে পারলো না। মেরুর শরীর থর থর করে কাঁপছে। তার আপনের সাথে এমনটাই হয়েছে। এই পরিস্থিতি খুব ভয়ঙ্কর। শুধু পার্থক্য সেই বুদ্ধির কৌশলে নিজেকে সেভ করতে পেরেছে, আর তার আপনি পারেনি। মেরু পারছে না মেহরাবের ভিতর ঢুকে যাবে। মেহরাব ভয়ঙ্কর রেগে গেছে। চোখ দুটি হিংস্র হয়ে উঠেছে। নীল চোখ যেন রক্তের ন্যায়, চোখের মাঝেও রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। কপালের রগ টন টন করে সোজা হয়ে গেল। মেহরাব মেরুর দিকে একবার চেয়ে চোখ ঘুরিয়ে নিল, কারণ মেরুর ড্রেস বেশিরভাগই ছিঁড়ে আছে। সামনে দিয়ে তো পুরোটাই দুই ভাগ। মেরুকে কাঁপতে দেখে ওর পিঠে হাত বোলাতে লাগলো। কিচ্ছু হবে না তোমার মেরুন, আমি আছি তো। আমি এই মুহূর্তে ওকে খুন করব। ও আমার কলিজায় হাত দিতে চেয়েছে। ওর হাত আমি কুত্তারে খাওয়াবো। আসো আমার সাথে। কি করবেন প্লিজ? এমন এমন কিছু করবেন না যাতে আমার সম্মানে দাগ লাগে। বাড়ির সবাই জেনে গেলে খুব খারাপ হবে মেহের। তাই বলে আমি ওকে আর ছেড়ে দিব না। ঠিক আছে, কাউকে জানাবো না, তবে ওর এমন অবস্থা করব। তুমি আসো আমার সাথে। মেহরাব ওর রুমের সামনে গিয়ে ওর একটা জ্যাকেট এনে মেরুকে পরিয়ে দিয়ে আবার মেরুকে নিয়ে হিমেলের রুমে গেল। সেখানে গিয়ে হিমেলকে পড়ে থাকতে দেখে আর সব কিছু মিলিয়ে মেহরাব এবার হিমেলকে আরো আঘাত করতে লাগলো। হিমেলের সেন্স নেই। আমার সাথে তোর শত্রুতা ছিল, আমার মেরুনের সাথে নয়। তুই আমার জানে হাত দিয়েছিস, ওর দিকে কুনজর ফেলেছিস। তোকে আমি কি করব নিজেও জানি না। শেষ করে দিব তোকে, শুধু সময়ের অপেক্ষা। মেহরাব হিমেলের নাক বরাবর কয়েকটা ঘুষি মারলো। মেরু এসে হিমেলকে আটকে দিল। মেহের, আপনার হাতে আঘাত পাবেন, প্লিজ। আপনি এখনো পুরোপুরি সুস্থ হননি। এইভাবে আপনার সমস্যা হবে, প্লিজ আপনি উঠুন। ও তো মরে যাবে তো এত আঘাত করলে। ওকে মরতে হবে, ওর ব্যবস্থা আমি করছি, দাঁড়াও। এত রাতে কার ফোন? শান্ত, ফোনটা ধর না প্লিজ ভাই আমার। ঘুম ঘুম কণ্ঠে শান্তকে বলল। শান্ত ঘুম ঘুম চোখে হাত দিয়ে ফোনটা তুলে কানে দিল। এই মুহূর্তে তোরা দুজন আমার বাসাতে আসবি, আর হ্যাঁ, এসে ফোন দিবি, কলিং বাজাবি না, খুব আর্জেন্ট। কি হয়েছে দোস্ত, এমন রেখে আছিস কেন? আর রাত কয়টা বাজে দেখেছিস? এসেই বুঝতে পারবি। 10 মিনিটের মধ্যে আসবি, বাইক নিয়ে দ্রুত। মেহরাব ফোন রেখে দিয়ে মেরুকে এক হাত দিয়ে জড়িয়ে বুকে নিল। চুলের ভাঁজে চুমু খেলো। এই মুহূর্তে মেরুর পাশে থাকা ওকে বোঝানোটা খুব দরকার। মেয়েটা একদম ভয় পেয়ে গিয়েছে। আজ যদি সত্যিই কিছু। মেহরাব আর গভীরে গেল না। 15 মিনিট পর শান্ত আদি বাসার নিচে এসে ফোন দিল। মেহরাব মেরু আস্তে করে গিয়ে দরজা খুলে দিল। প্রথমে মেরুকে এই বাড়িতে রেখে ওরা অবাকই হলো। পরক্ষণে মেহরাবকে সিরিয়াস হতে দেখে বলল, এত রাতে আর্জেন্ট ডেকে আনলে যে, কি হয়েছে? আমার সাথে উপরে আয়। মেরুন, তুমি যাও গিয়ে মার পাশে শুয়ে পড়ো। আর ভয় নেই লক্ষ্মীটি, কিচ্ছু হবে না তোমার, মেহের বেঁচে থাকতে। যাও যান। মেহরাব মেরুর কপালে চুমু খেলো ওদের সামনে। মেরুর চোখে পানি। আদি ওরা কিছুই বুঝতে পারছে না এর আগা মাথা। প্লিজ এখন এমন কিছু করবেন না মেহের। আমরা পরে ভেবে দেখব, যা করবেন সাবধানে। আপনার কোনো ক্ষতি হোক আমি চাই না। আমার কিচ্ছু হবে না, যাও এবার। মেরু চলে এলো। মেহরাব ওদের নিয়ে হিমেলের ঘরে গেল। কি ব্যাপার, ওর এমন অবস্থা কি করে হলো? আর রুম এমন লন্ডভন্ড কেন? আমার মেরুনের সাথে অসভ্যতামি করতে চেয়েছিল শালাই। ওর ভাগ্য ভালো, ওকে এখনো জ্যান্ত রেখেছি। শোনো তাহলে। মেহরাব ওদের সব বলতে লাগলো। ওর এমন শিক্ষা দিব না, বাপ মায়ের নাম সহ নিজের নামটাও ভুলে যাবে। শুধু বল কি করবে এখন? আমাদের সেই পুরনো বাংলোটা আছে না, ওই যে তোদের রাসবাড়ির ওর সাইডে, ওখানে বন্দি করে রাখবি। যতদিন না আমি ঠিক হচ্ছি ততদিন ওখানেই রাখবি। আর হ্যাঁ, কোনো ক্রমেই যেন কেউ টের না পায়।
তা না হয় বুঝলাম, কিন্তু বাড়িতে কি জবাব দিবি? সে আমি ম্যানেজ করে নিব। এবার ওর সেন্স আসার আগে যা করার তাড়াতাড়ি করতে হবে। তারপর আদি শান্ত হিমেলকে নিয়ে আটকে ফেললো। পরের দিন সকালে মেরু নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলো। মেরু মেহরাব আবার ফোনে কথা শুরু করলো। এভাবে কেটে গেল 2 দিন। এই যে শুনেছ, আমার ছেলেটা কোথায় গেল? ওর 2 দিন ধরে কোনো খোঁজ পাচ্ছি না, আবার ফোন অফ, বাড়িতেও আসছে না। খুব টেনশন হচ্ছে। দেখো, তোমার ছেলে আবার কোনো ঝামেলা করে বন্ধুর বাসায় থাকছে। তার তো আবার এমন অভ্যাস অনেক আছে, না বলে না কয়েক মাস বাড়ি থাকে না। কি রে ছোটু, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? ভাবি, হিমেলের ফোন অফ, ওর খবরও পাচ্ছি না, তাই মনটা কেমন যেন করছে। আমিও 2 দিন ধরে ভেবে যাচ্ছি। সেদিন রাতেও তো বাড়িতে ছিল। সকাল হতে না হতে কাউকে কিছু না জানিয়ে কখন যে বের হয়ে গেছে বলেও যায়নি। তখন মেহরাব আসলো খাবার টেবিলে। তাহমিনা দেখতে পেয়ে সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ রে মেহের, হিমেল কোথায় গিয়েছে তুই কিছু জানিস? ছেলেটা 2 দিন ধরে বাসায় আসে না, তোর কি জানা আছে কিছু? ও আর নতুন কি, দেখো কোথায় মাতাল হয়ে পড়ে আছে। সুইট বয়, তুমি এভাবে বলতে পারো না। যতই হোক ও তোমার ভাই। তোমার জানা থাকলে বলো বাবা, তাহলে একটু টেনশন কমবে আমাদের। ও আমার সাথে বাজি ধরেছে ছোট আম্মু। কিসের বাজি? কি নিয়ে? বাজি রেখেছিল ও 6 মাস তোমাদের সাথে কোনো কন্ট্রাক্ট রাখতে পারবে না, আর যদি এই 6 মাসের শর্তটাও মানতে পারে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তাই ও আমেরিকা চলে গিয়েছে কাল রাতের ফ্লাইটে। এই কেমন শর্ত? হঠাৎ করে এমন শর্ত কেন নিলে তোমরা? কারণ হচ্ছে ওর নাকি মেরুনকে পছন্দ হয়েছে, আর তোমরা জানো মেরুকে আমিও ভালোবাসি। তাই ভাবলাম 6 মাস ও শর্ত পালন করবে, পরে আমি পালন করব, আর যে জিতবে সে মেরুকে পাবে। তাই শুরুটা ওই করলো। তোদের এমন যুদ্ধ কোনো দিনও থামবে না। এসব বাচ্চামো কেন করছো তোমরা? ভাই ভাইয়ের সম্পর্ক কত মিষ্টি হয়, আর তোরা নিজেরা ভাই ভাইয়ের সম্পর্কটাকে চির শত্রু করে রেখেছিস। হিমেল বাবাটাও কি যে করে না। ছোট, টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। তাহমিনা রাগ দেখিয়ে চলে গেল। রান্নাঘরে সাহেলা মন খারাপ করে রুমে চলে গেল। এদিকে হাসানও কাজে চলে গেল। মেহরাব বসে বসে বাঁকা হাসলো। ও আর কোনোদিন এ বাড়িতে পা রাখবে না। ওর এমন অবস্থা করব যা তোমরা ভাবতেও পারবে না মা, শুধু আমার ভালো হওয়ার অপেক্ষা। তারপর আস্তে আস্তে দিন যাচ্ছে, সময় যাচ্ছে। মেহরাবও ভালো হয়ে গেল, আগের থেকে সুস্থ হয়ে উঠল। আর ওদিকে হিমেলকে একটা রুমে আটকে রেখেছে। হিমেল অনেক চেষ্টা করেও নিজেকে সেখান থেকে বের করতে পারেনি। হাত পা শিকল দিয়ে বেঁধে রাখা, শুধু একটা 3 কোয়ার্টার পরা, তাছাড়া গায়ে কিচ্ছু নেই। আর রুমে একটা আসবাবপত্রও নেই। এই 2 মাসে হিমেলের শরীরে অবনতি ঘটেছে অনেক। না খাওয়াতে মদ, না পেয়ে যেন পাগলের মতো অবস্থা। তবুও আদি শান্ত ওরা ওকে একদিনে কাঁচা মরিচ আর পান্তা ভাত ছাড়া কিছুই দেয় না। 1 দিন পর 2 দিন পর খাবার পেয়ে পাগলের মতো খেতে থাকে, একটা ক্ষুধার্ত সিংহের মতো। যেই ছেলে এত বড় লোক, আজ সে পান্তা মরিচ খাচ্ছে। নিজের কুকর্মের ফল আস্তে আস্তে পাচ্ছে সে। আজ সেপ্টেম্বরের 15 তারিখ, মেরু মেহরাবের বিবাহের দিন। মেরু আরো আগে শর্ত দিয়েছিল জাঁকজমক করে এখন বিয়ে করবে না, শুধু সাক্ষী ডেকে কোর্ট ম্যারেজ করবে। তাহমিনা ইকবাল রাজি ছিল না প্রথমে, পরে মেহরাবের আর মেরুর অনুরোধে রাজি হলো। ওদিকে রাত্রি সাহেল আর হাসান 2 দিনের জন্য ফ্যামিলি ট্যুরে গিয়েছে। তাহমিনা ইকবাল মেহরাবকে অনেক জোর করেছিল, কিন্তু ওরা রাজি হয়নি। তাই বাধ্য হয়ে তারাই চলে গেল ট্যুরে বান্দরবন। এদিকে সেই সুযোগে মেরুকে মেহরাবদের বাড়িতে নিয়ে আসা হলো। পার্লার থেকে 2টো মেয়েকে এনে মেরুকে সুন্দর করে সাজিয়ে দিল। তারপর 2-1 আত্মীয়কে এনে ছোটখাটো ভাবে বিয়েটা সম্পন্ন করলো। মেহরাব মেরুকে ঘোমটা অবস্থায় দেখেছে, এখনো ভালো করে দেখেনি। সেখানে আদি শান্তও ছিল। তারপর ফুলসজ্জা ঘরে তাহমিনা নিজে মেরুকে বসিয়ে রেখে চলে আসে। কি করবে, বাড়িতে তেমন কেউ নেই যে ভাবি হিসেবে দায়িত্ব নিবে, তাই তাহমিনাকেই করতে হলো। তাহমিনা সাখাওয়াত খুব ভেঙে পড়েছিল। সবাই থাকতে বললে ওরা থাকেনি, চলে গিয়েছে খাবার দাবার পর্ব সেরে। এরপর আদি শান্ত মেহরাবের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে ওরাও চলে যায়। মেরুই না করেছে ওর বান্ধবীদের জানাতে, যখন বড় করে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবে তখন খুব মাস্তি সহকারে সবাই মজা করবে, তাই ওদেরকে শান্ত আদি বলেনি। তারপরের কাহিনী তো জানিনি সবাই, আর না বলি, এখন বাস্তবে ফিরি। বুঝলি, এবার
এই ছিল বিয়ে অবধি। আসলে হুট করে সব হয়ে গেল তাই আর কি। কিন্তু পরের বার যখন বিয়ে করবে তখন পাক্কা প্রমিস তোদেরকে কবজি ভিজিয়ে খাওয়াবো। এখন চল, আজ তোদের ট্রিট দিব। এত কিছু হয়ে গেল তোর সাথে, আমার তো ইচ্ছে করছে আমি নিজে গিয়ে ওকে খুন করে দিই। বিশ্বাস কর দোস্ত। ভাইয়া আসলে না, কেন? ছুটির পর নিতে আসবে বলেছে। এখন চল আমরা এনজয় করি। আজ আমার পক্ষ থেকে তোদের যা ইচ্ছে তাই খাওয়াবো। 20,000 টাকা এনেছি। মেহের দিয়েছে, সে তো জানেই আমার কয়েকটা রাক্ষসী বন্ধুগণ আছে, তারা কি আর আমাকে আস্ত রাখবে? তাই তার বউকে হেফাজতে রাখতে টাকাগুলো দিয়েছে। এখন চল তোরা আজ যে যা পারিস শপিং, খাওয়া, ঘোরাফেরা দিয়ে 20,000 টাকা উড়াবি। সত্যি? ইয়ে। সবাই হাই ফাইভ করে ভার্সিটি থেকে শপিং করতে বেরিয়ে গেল। আজ জমিয়ে আড্ডা হবে। এই সুযোগ ওরা কিছুতেই হাতছাড়া করবে না, আর প্রশ্নই ওঠে না। বন্ধুরা এমনই হয়, সুযোগে বাস নিয়ে যখন তখন খাড়া হয়ে যায় যদি কিছু পায়। যেমন মেরুকে সবাই আঁকড়ে ধরেছে এখন। অন্ধকার নিস্তব্ধ ঘরে কারো পায়ের আওয়াজটা কেমন এক ভয়ঙ্কর শব্দ শুনতে লাগলো। কেউ দরজা খুলে এদিকে এগিয়ে আসছে। ঘরের চারদিকে অন্ধকার, শুধু দেয়ালের উপর ডিজাইনের ফাঁক থেকে এক ফালি আলো রুমে প্রবেশ করছে। এতে ততটাও বোঝা যায় না, শুধু রুমের ভ্যাপসা গন্ধটা বের হবার জন্যই হয়তো এই সিস্টেম করে রাখা। যে রুমে প্রবেশ করেছে সে খুব সমর্পণে দেয়াল হাতড়ে লাইট অন করে পুরো ঘরটিকে আলোকিত করে তুলল। সেই আলোয় তীক্ষ্ণ রশ্মি চোখে পড়তেই চোখ জ্বলে উঠল। সাথে সাথে হিমেল চোখ বুজে ফেলল। অন্ধকারে থেকে থেকে হঠাৎ আলোয় চোখ মেলতে খুব কষ্ট হচ্ছে, জ্বালা করছে। মেহরাব বাঁকা হেসে 2 হাত পকেটে রেখে এগিয়ে আসলো সামনে। চেয়ার টেনে বসে পড়লো পায়ে পা তুলে। হিমেল কিছুক্ষণ চোখ বন্ধ রেখে আস্তে আস্তে চোখ মেলে সামনে মেহরাবকে দেখে কোনো রিয়াকশন করলো না। হয়তো সে আগেই বুঝতে পেরেছিল এটা শত্রু ছাড়া অন্য কেউ হবে না। ওর লাইফে এই একমাত্র শত্রু যাকে হিমেল 2 চোখে দেখতে পারে না। হিমেলের কোনো রিয়াকশন না দেখেও মেহরাবের কোনো যায় আসে না। সে হাতা ফোল্ড করতে করতে প্রশ্ন ছুড়ল, ভাইজান কেমন আপ্যায়ন পাইতেছেন? খুব ভালোই আইসুন মনে হইতেছে। তা আপ্যায়নে কোনো ত্রুটি আসেনি? দিনে দিনে দেখি আপনার সৌন্দর্য কইমা যাইতেছে। মেহরাব ঠাট্টার স্বরূপ কথাটা বলল। এতে যেন হিমেলের গায়ে কাটার মতো বিঁধল। পারছে না শুধু মেহরাবকে আঘাত করতে। হিমেল এবার চেঁচিয়ে বলল, মজা লোচ আমার লগে? সাহস থাকলে আমার হাত পায়ের বাঁধন খুলে দেয়, তোর কি অবস্থা করি? তাই তোর দম দেখছে এখনো ফুরাইনি? ভেবেছিস কি তোর থেকে এই মেহরাব কম? নো মাই ব্রিক ব্রাদার, তুই ভালো করে জানিস আমি রেগে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে যাই। তোর সাথে আমার বহুত বোঝাপড়া আছে। শুনবি কি নিয়ে? ভালোই ভালোই আমায় ছেড়ে দে মেয়েরা, নয়তো তোর জন্য খুব খারাপ হবে। তুই জানিস তো বাড়িতে যদি একবার কেউ এই কথা জানে তুই আমায় আটকে রেখেছিস, কি হবে ভেবে দেখেছিস? হিমেল বাঁকা হেসে কথাটা বলল। মেহরাব এবার হিমেলের থেকে দ্বিগুণ রহস্যময় হাসি হাসলো, যা দেখে হিমেলের কপালে ভাঁজ পড়লো কয়েকটা। কি আর হবে? কিছুই না। তার ব্যবস্থা এই মেহরাব চৌধুরী না করে কি আর বসে আছে? ওসব নিয়ে তোর ভাবতে হবে না। আগে তুই তোর নিজেকে নিয়ে ভাব। দেখ তোর সাথে আমি কি কি করি। মেহরাবের প্রতিটা কথায় স্পষ্ট রাগ জেদ দেখা গেল। হিমেল এবার শুকনো কয়েকটা ঢোক গিলে নিল। হয়তো সেদিনের জন্য আজ মেহরাবের হাত থেকে রক্ষা নেই। তবে যে করে হোক এখান থেকে তাকে পালাতেই হবে, এসব হিমেল ভেবে যাচ্ছে। হঠাৎ চোখের সামনে তুড়ি বাজাতেই ধ্যান ভাঙলো। এত দ্রুত ভেজা বিড়াল হলে কি করে হবে ভাই? এখনো তো খেলা বাকি। মেহরাব পকেট থেকে একটা পিকচার বের করলো। তারপর হিমেলের চোখের সামনে ধরে ইশারা করলো পিকের দিকে চাইতে। হিমেল মেহরাবের দিকে চেয়ে একবার পিকের দিকে চাইতে যেন বড় ধরনের একটা ঝটকা খেলো। নাক মুখ শুকিয়ে একটুখানি হয়ে এলো। শুষ্ক ঠোঁটজোড়া বারবার জিহ্বা ভিজিয়ে দিচ্ছে। জানে হয়তো পানি এসে গেছে। সেই 5 বছর আগের যেই ঘটনাটা মেয়ের সাথে সে করেছে, ঠিক সেই মেয়েরই একটা পিকচার তার সামনে। এত বছর পর এভাবে সামনে আসবে হিমেল ভাবতে পারছে না, তাও আবার তার শত্রুর কাছে। মাথার উপরে মস্ত বড় 4 পাখার ফ্যান ঘুরতে থাকা অবস্থায় হিমেল ঘেমে একাকার অবস্থা। ঘাবড়ে যাওয়া চেহারা নিয়ে চেয়ে আছে মেহরাবের দিকে। কে জানে ওর মনে এখন কি চলছে। হিমেলের ভয়ার্ত চেহারা দেখে মেহরাব একটা মুচকি হাসলো। পকেটে ছবিটা রাখতে রাখতে বলল, চিনতে পেরেছিস একে? মনে আছে কিছু? আমি কি করে চিনিব? আমাকে এসব বলছিস কেন?
এভাবে তোতলাচ্ছিস কেন? আর উপরে তো ফ্যান ঠিকভাবেই চলছে। আমার তো মনে হচ্ছে শীতে ধরছে, আর তুই কিনা ঘেমে নিয়ে এক হচ্ছিস। ব্রো, ইট ইজ নট রাইট অ্যাট অল। মেহরাবের প্রতিটা কথায় হিমেলের শরীরে কম্পন তুলছে। মেহরাব কি তবে সব জেনে গেছে? এসব ভাবতেই মেহরাব আদি শান্তকে ফোন দিয়ে ভেতরে আনলো। তো তোর কিছুই মনে পড়ছে না? আচ্ছা দাঁড়া, আমি বলছি। মেয়েটির দেখা আমেরিকায় ভালো বন্ধু আমার, ভালোবাসতো আমাকে, কিন্তু আমি বাসিনি কখনো। হয়তো বন্ধুর হাত ধরে কখনো কখনো ঘুরে বেরিয়েছি অনেক জায়গায়। সেখানে আমার বিগ ব্রাদার দেখে ফেলে আমাদের দুজনকে। ভেবেছিল আমার প্রেমিকা। সেই সুবাদে চিরশত্রুর উপর প্রতিশোধ নিতেই মরিয়া হয়ে উঠল মেয়েটির উপর। অপেক্ষায় ছিল কবে মেয়েটি ধরা দিবে। সেই দিনটিও চলে এলো। মেয়েটি তার বন্ধুকে খুঁজতে আসলো তার বাড়িতে। সেখানে তার বন্ধু ছিল না, ছিল কিছু পশুত্ব চেহারার জানোয়ার। এই সুযোগ এই মেয়েটিকে। বলতে বলতে মেহরাবের চোখ দুটি লাল হয়ে গেল, আর 7-5 না ভেবে হিমেলের নাক বরাবর ঘুষি মারল। যখন থেকে এই ঘটনা শুনেছে মেরুর মুখে ততবারই মুস্কানের সেই অসহায় চেহারা চোখের সামনে ভেসে উঠেছে। সেও হয়তো ওর মৃত্যুর জন্য কিছুটা দায়ী। খুব অপরাধ বোধ কাজ করছে নিজের মধ্যে। মেহরাব একাধারে কয়েকটা ঘুষি মেরে থামলো। কি মনে পড়েছে কিছু তোর? সেই দিন ওই মেয়েটির সাথে কি করেছিলি? একটা মেয়ের নয়, তুই অনেক মেয়ের জীবন নিয়ে খেলেছিস। তোর এই অধিকার কে দিয়েছে বল? মেহরাব এবার আদির হাত থেকে লোহার রডটা নিল। ওই রড দিয়ে হাতে পায়ে কয়েকটা বাড়ি মারলো। হিমেল ব্যথা পেয়ে চিৎকার করছে, তবুও তার তেজ ছাড়ছে না, বলেই যাচ্ছে, যা করেছি বেশ করেছি, আমাকে ছেড়ে দে মেহরাব, নয়তো এর ফল ভুগতে হবে। মেহরাব এবার মুখ চেপে ধরে বলল, মেহের কোনোদিন ভয় পাই না। তুই কি করবি আমার? দেখ আমি তোর কি করি। এই হাত দিয়ে তুই আমার জানের গায়ে টাচ করেছিস, তাই তো? বলে ডান হাতে বা হাতে লোহার রড দিয়ে খুব জোরে জোরে বাড়ি মারলো। হিমেলের মনে হচ্ছে আত্মা বের হয়ে যাবার মতো। এক একটা চিৎকারে শরীর ছাড়া দিয়ে উঠছে। আরও জোরে চিৎকার কর। এতটুকুতে আমার মন শান্তি হচ্ছে না। সেই দিন মুস্কান নিশ্চয়ই এর থেকেও বেশি চিৎকার করেছিল। কই দয়া করেছিলি? করিসনি। তোর মতো জানোয়ারের উপর দয়া মায়া করাটাই ঠিক নয়। শান্ত প্লাসটা দে। ওর হাতের প্রতিটা নখ এমনভাবে উঠাবো যেন ভুলেও অন্য মেয়েদের দিকে হাত না বাড়ায়। শান্ত প্লাস নিয়ে এসে মেহরাবের হাতে দিল। ও হিমেলের দিকে এগোচ্ছে, আর হিমেল না না বলে চিৎকার করছে। কে শুনে কার কথা? মেহরাব হিমেলের কয়েকটা আঙ্গুলের নখ প্লাস দিয়ে উঠিয়ে ফেললো। হিমেলের ছটফটানি দেখেও যেন তৃপ্তি মিলছে না মেহরাবের। তবুও মন চাচ্ছে জ্যান্ত মাটি পুঁতে ফেলতে। একবার নয়, দুবার নয়, তার জানের সর্বনাশ করতে চেয়েছে। একে ছেড়ে দিলেও পাপ হবে। যে সব মেয়েদের সাথে অন্যায় করেছে, ওদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। এদিকে হিমেল পারছে না নিজে মৃত্যুকে গ্রহণ করতে। এর থেকেও মরণ যন্ত্রণা হয়তো অনেক সোজা। ভাই আমাদের ছেড়ে দে, আমি আর কোনোদিন এমন করবো না। তোর সাথেও আমার শত্রুতা শেষ। প্লিজ আমার আর কষ্ট দিস না, আমি সহ্য করতে পারছি না। হাত থেকে তাজা রক্ত গল গল করে পড়ছে। গলা কাটা মুরগির মতো ছটফট করছে। এ তো সোজা মাত্রই তো শুরু ভাইজান, এখনও তো বাকি কাজ পড়ে আছে। মেয়েটির এমন হৃদয় বিদরক অনুরোধ সেই দিনও তোর কাছে করা হয়েছিল, কিন্তু তুই শুনিসনি। তাহলে আজ আমি তোর শত্রু হয়ে কি করে তোর কথা রাখি বল? আমি বুঝতে পারিনি, প্লিজ ভাই আমাকে মাফ করে দে। আমি আর কোনোদিন। হিমেল জ্ঞান হারিয়ে ফেলে। দোস্ত, তুই একে এভাবে শেষ করেছিস? তোর বাড়ির সবাই যদি সত্যি জানতে পারে কি হবে? আমিও এটাই ভাবছি। আন্টি আঙ্কেলরা তো ওকে ভুল বুঝবে, আর ও তো ওই বাড়ির ছেলে। ভাই হয়ে ভাইয়ের জান নিয়ে নেওয়া, এটা কি ঠিক হবে? ওর জান পুরোটা নেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ হাজার হলেও আমাদের রক্ত এক। একদিন হলেও ওকে ভাই মনে করেছি, তাই ওকে বেঁচে থাকার মতোই যন্ত্রণা দিব। তবে অচল হয়ে আজীবনের জন্য পড়ে থাকবে। সাথে ওই হাসান চৌধুরীকেও তার শাস্তি পেতে হবে। প্রমাণ সব আছে তো, ওর নামে তো কত শত কেস ফাইল করা আছে। শুধু এই প্রমাণটাই চাই। হয়ে গেছে, এখন একটাই কাজ, হাসান চৌধুরীকে তার প্রাপ্য শাস্তি দেওয়া। আদি ওকে ওর গাড়িতে রাখার ব্যবস্থা কর। আর হ্যাঁ, গাড়ির ব্রেক ফেল করে দিবি। বাকিটা ইতিহাস। যেভাবে ও আমাকে মারতে চেয়েছিল ঠিক ওভাবেই ওর গুটি দিয়ে ওকেই চালান করব। আইডিয়াটা মন্দ নয়, তাহলে বুঝতেও পারবে না কেউ। সবাই ভাববে মাতাল হয়ে অ্যাক্সিডেন্ট করছে। একটা কাজ করি, আমি গিয়ে মদ কিনে ওর গাড়িতে রেখে দিই আর ওর গায়েও ঢেলে দিই। কি বলিস মামা? যা।
এরপর ওদের প্ল্যান মাফিক সব কাজ করে হিমেলকে গাড়িতে ড্রাইভিং সিটে বসিয়ে দিল। গাড়ির ব্রেক ফেল করিয়ে দিল। পাশাপাশি মেহরাবের গাড়িও চলতে লাগলো। শান্ত খুব সাবধানে সেই গাড়ি থেকে মেহরাবের গাড়িতে চলে আসলো। আর ওই গাড়ি অন্য গাড়ির সাথে সংঘর্ষ হয়ে দুম করে বিকট শব্দ হলো। গাড়ি দুমড়ে মুচড়ে একাকার। পিছন থেকে আগুন। মেহরাব ওরা দূর থেকে দেখে সেখান থেকে চলে আসে। আর ওদিকে মানুষের ভিড় জমে যায় চৌধুরী বাড়িতে। তাহমিনা দুপুরের জন্য কি কি রান্না হবে তাই জোগাড় করছে, সাথে কাজের মেয়ে হেল্প করছে। এদিকে ল্যান্ডলাইনে ফোন আসাতে তাহমিনা হাত ধুয়ে ফোন কানে ধরতেই শুনতে পেল তাদের বাড়ির ছেলের খুব সাংঘাতিক ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে কার হয়েছে সেটা বলেনি, শুধু হসপিটালের নাম বলে রেখে দিয়েছে। তাহমিনা এই সংবাদ শুনতে পেয়ে খুব জোরে একটা চিৎকার দিল। সবাই চিৎকারের শব্দে নিচে নেমে আসে। ভাবি কি হয়েছে, আপনার এভাবে চিৎকার করলেন কেন? মিনা কি হয়েছে তোমার? তুমি এভাবে চিৎকার করলে কেন? ভাবি কথা বলছো না কেন? সবাই জিজ্ঞেস করছে কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। অ্যাক্সিডেন্ট, এতটুকু বলেই জ্ঞান হারালো। সাথে সাথে ইকবাল ধরে সোফায় বসালো। একটু পর পুলিশের ফোন আসলো ইকবালের কাছে। তারপর সেও যা শুনলো, কথা বলার ভাষা হারিয়ে ফেললো। ভাইজান কার ফোন? আপনিও দেখি চুপ করে গেলেন, বলেন কি হয়েছে? হিমেল অ্যাক্সিডেন্ট করেছে? না ভাইজান, আপনি কি বলছেন? আমার ছেলে তো আমেরিকায়। তাহলে আমি বিশ্বাস করি না, ভুল শুনছেন ভাইজান। ওগো ভাইজান কি বলছে আমার বয়, আমি এক্ষুনি যাব। সাহেলা মরা কান্না জুড়ে দিল। এইদিকে সবাই ব্যস্ত হয়ে পড়লো। তাহমিনার জ্ঞান ফিরে সবাই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। কোথায় তুমি? আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি। আপনি চলে এসেছেন? 1 মিনিট অপেক্ষা করেন, 2 মিনিটে আসছি। মেরু ফোন কেটে দিল। কি ব্যাপার, ভাইয়া এসেছে নিশ্চয়ই। চল চল আমরা একটু দেখা করে আসি। শুধু ভাইয়া না, সাথে ভাইয়ার বন্ধুরাও আছে। কি যাবেন না? তো তাতে কি হইছে, যাবই তো। তিনি পারিবারিকভাবে কবে অনুষ্ঠান করবি? তোরটার পর। তাইলে বসে থাক, তো শ্বশুর বাড়ি দেখার স্বপ্ন জলে ঢেলে দে। যেমন কথা তেমন উত্তর। তা তুই যে দাঁত বের করছিস, তুই শান্ত ভাইয়াকে কবে বিয়ে করবি? শান্ত যেই দিন বলবে সেই দিন। আচ্ছা তোর ফোনে তার খবর কি মিতু? সামনের বছর এসে উঠিয়ে নিয়ে যাবে বলেছে। আমার এক্সামটা শেষ হোক এবছর। আচ্ছা তা মো, আপনার ক্যাসেটের কি খবর? ওই হালার কথা কইস না বোন, 2 দিন পর পর ঢং করব। এর লগে রিলেশনে যাওয়ারটাই ভুল হয়ে করেছি। আমারে জ্বালাইয়া খায়। তা তো খাবই, তুই যে মাইয়া, তোর ধমকে তো বেচারা মিসি বিড়াল হয়ে আছে। তোকে খুব ভয় পাই, এর জন্যই তো ওর জ্বালাই। ঠিক এমন কপাল যদি আমার হইতো। সোহান ভাই তো তোরে তার জান দেয়া ভালোবাসে, তোরে ছাড়া এক চুলও থাকতে পারে না দূরে। আর আমাগরে দেখ হইছে, আর ফার্ম মারতে হবে না, এবার চল। ওরা এক একজন কথা বলতে বলতে চলে আসলো। গেটে 3 বন্ধুকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই হাসি মুখে সামনে গেল। টুকিটাকি কথা বলে মৌ আর মিতু চলে গেল। শুধু ওরা 3 জনই রইল। কি ব্যাপার, আজ আপনাকে কেমন যেন লাগছে? কি হয়েছে, এমন দেখাচ্ছে কেন? মেহরাব নিজের বিস্ময়কর ভাবটা দূরে সরিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, কই কি দেখেছো তুমি জানো? আমি তো ঠিক আছি। আচ্ছা চলো আজ একসাথে লাঞ্চ করে বাড়ি ফিরবো। সত্যি বলছেন তো? হুম। কেমন আছেন ভাইয়া? ভালো আছেন আপনারা? আর ভালো, তোমাদের জন্য কি ভালো থাকা যায়? আব্বের সারা চুপ। না না ভাবি, ঠিক আছি, আমরা একদম বিন্দাস আছি। তা ভাবি আপনার শরীর ভালো তো? ভাইয়া আপনি ভালো আছেন? হ্যাঁ শালিকা ভালো আছি। আর এখন তো তোমার বান্ধবীর সাথে আছে, ভালো না থেকে পারা যায় বলো? ভাইয়া আপনাদের কেমিস্ট্রিটা খুব সুন্দর। চিন্তা করো না শালিকা, সামনে 2 দিন পর তোমার কেমিস্ট্রিও খুব সুন্দর হবে। রিয়া লজ্জা পেল একটু। সবাই তা দেখে হা হা করে হাসতে লাগলো। তারপর সবাই মিলে লাঞ্চ করতে রেস্টুরেন্টে চলে গেল।